তো দেখো স্টুডেন্ট, আজকে আমরা কি পড়বো তোমরা তো বুঝতেই পারছো যে আমরা কোন টপিক পড়তে চলেছি। আমরা হরমোন, আমাদের হরমোনের ওপর আজকে ডিটেলস ক্লাস হবে। তো তোমরা জানো তোমাদের যে পরীক্ষা নার্সিং এর সেগুলো 9, 10, 11, 12 এর উপরেই আসে, বেসিক্যালি 9, 10 এর উপর বেশি জোর দেওয়া হয়। তো এই যে হরমোন নিয়ে কি আছে 9, 10 লেভেলে এবং 11, 12 লেভেলে সব নিয়ে আজকে কিন্তু আলোচনা হবে। খুব সুন্দরভাবে তোমরা ক্লাসটা করো লাস্ট অব্দি, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এই হরমোন কি, হরমোন কিভাবে আসলো, কোথা থেকে আসলো, কে বা হরমোন আবিষ্কার করলো, সবকিছু আমাদের মনে রাখতে হবে। তো হরমোন কি জিনিস সেটা আমাদেরকে দেখতে হবে। আশা করি সবাই পড়েছো ক্লাস 9, 10-এ, বিশেষত 10-এ ছিল। তো দেখো হরমোন কি, তো সেখানে আমাদের প্রথমে দেখতে হবে, সবাইকে বলেছি কিন্তু খাতা পেন নিয়ে নোট করবে অবশ্যই, ক্লাস চলাকালীনই নোট করবে এবং পরেও পিডিএফটা পেয়ে যাবে তখন নোট করবে, কিন্তু ক্লাস চলাকালীন নোট করবে। তো হরমোন কি, হরমোন কে আবিষ্কার করে প্রথম সেটা দেখতে হবে। তো হরমোন কিন্তু আবিষ্কার করে সবাই নোট করবে কিন্তু, ঠিক আছে? কেউ মিউট করবে না, আনমিউট রাখো সবাই, এই সবাই মিউট রাখো। হ্যাঁ দেখো, তো এই যে হরমোন কি, আজকে ক্লাসটা মেনলি প্রাণী হরমোনের উপরে, ঠিক আছে? তো হরমোন কে প্রথম নামকরণ করেন বা আবিষ্কার করেন? বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং। বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং, ইনি প্রথম হরমোন কিন্তু হরমোনের নামকরণ বা আবিষ্কার কিন্তু করেন। এটা তোমরা নোট করে নাও যে হরমোন কে আবিষ্কার করেন, ঠিক আছে? বা হরমোন নামকরণ করেন বেলিস এবং স্টার্লিং, নোট করে নাও সবাই। এই বিজ্ঞানী প্রথম হরমোন আবিষ্কার করে। তো হরমোন কিন্তু আমরা দেখেছি, হরমোন কিন্তু উদ্ভিদ হরমোন হয়, প্রাণী হরমোন হয়। এই যে উদ্ভিদ হরমোনকে ফাইটো হরমোন বলে, প্রাণী হরমোনকে কিন্তু জু হরমোন বলে, ঠিক আছে? উদ্ভিদ থেকে ফাইটো হরমোন, ফাইটো কথাটা দেখলে ভয় পাবে না যে ফাইটোটা আবার কি। ফাইটো হরমোন মানে উদ্ভিদ হরমোন, মানে গাছেদের যে হরমোনগুলো দেখা যায়। আর প্রাণী হরমোন হলো জু হরমোন, প্রাণীদের ক্ষেত্রে যে হরমোনগুলো দেখা যায়। তো আজকে আমাদের মেন টপিক কিন্তু প্রাণী হরমোন। এই প্রাণী হরমোন নিয়ে আমরা পড়বো, উদ্ভিদ হরমোনের উপর অন্য আরেকটা ক্লাস হবে। তো দেখো, ফার্স্ট আমরা যেটা পড়ছি হরমোনের বৈশিষ্ট্য পড়ছি। তো হরমোনকে আবিষ্কার বা নামকরণ করে বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং, এটা তোমরা নোট ডাউন করে রাখো অবশ্যই। তো হরমোন যেহেতু প্রাণী হরমোন পড়ছি, তো হরমোনের সংজ্ঞাটা আমরা আগে একটু দেখে নিই, ঠিক আছে? হরমোন কি করে, ধর কোনো এখানে বিশেষ কোষ আছে, অনেকগুলো কোষ বা কোনো গ্রন্থি, হ্যাঁ উদ্ভিদের ক্ষেত্রে কোষ থেকে, আর বিশেষ কোষ থেকে, আর প্রাণীদের ক্ষেত্রে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সৃষ্টি হয়। সৃষ্টি হয়েও ওখানে কাজ করবে না, ওখান থেকে অনেকটা দূরে গিয়ে অন্য কোষের ওপর কাজ করবে। ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে বিশেষ কয়েকটা কোষ আছে বা কোনো গ্রন্থি, সেখান থেকে হরমোন সৃষ্টি হলো। হরমোন একটা জৈব রাসায়নিক পদার্থ, সৃষ্টি হওয়ার পর সে কি করলো, দূরে বাহিত হয়ে অন্য জায়গায় গিয়ে কাজ করবে এবং কাজের শেষে সে কিন্তু হরমোন কাজের শেষে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? হরমোন রাসায়নিক দূত হিসেবে কাজ করে, রাসায়নিক দূত হিসাবে কাজ করে। আমি সবাইকে বলছি একটু মিউট রাখবে প্লিজ, সবাই মিউট রাখো। আচ্ছা, তো তারপরে দেখো হরমোনের বৈশিষ্ট্য কি বলছি, যে হরমোন বিভিন্ন কোষ থেকে, বিশেষ কোনো কোষ থেকে বা কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়, হওয়ার পর সে কি দূরে কাজ করে, তার মানে সে কিন্তু উৎসস্থলে কাজ করে না, আর সে রাসায়নিক দূত হিসাবে কাজ করে, মেসেজ বহন করে, ঠিক আছে? আর এই কিন্তু ক্রিয়ার শেষে কিন্তু ধ্বংস হয়ে যায়। তাহলে দেখো আমাদের বৈশিষ্ট্যগুলো, প্রাণী হরমোনের বৈশিষ্ট্য পড়ছি আমরা এখানে। প্রথমে এটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। তাহলে এখানে যদি তোমাদের এমসিকিউ কোশ্চেন আসে যে প্রাণী হরমোন কি থেকে উৎপন্ন হয়, অপশন এ অন্তঃক্ষরা গ্রন্থি, অপশন বি বহিঃক্ষরা গ্রন্থি, অপশন সি থাকলো হয়তো বিশেষ কোষ বা আর একটা কিছু থাকলো, তাহলে তোমাদের উত্তরটা কি হবে, অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে প্রাণী হরমোন কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সৃষ্টি হয়।
উচ্চস্থলে কিন্তু ক্রিয়া করে না, উচ্চস্থলে ক্রিয়া করে না, উচ্চস্থল থেকে দূরে গিয়ে কাজ করে। ক্রিয়ার শেষে, কাজের শেষে কিন্তু হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, কাজ শেষ ও শেষ। রাসায়নিক দূত বা রাসায়নিক সমন্বয় সাধক হিসাবে কিন্তু হরমোন কাজ করে। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, এমসিকিউ কোশ্চেন তোমাদের। আমরা প্রথমেই বলেছি যে আমরা কিন্তু থিওরিটা এমন ভাবে পড়বো যে সেখানেই প্রচুর এমসিকিউ কিন্তু তোমাদের হয়ে যাবে। তো দেখো, রাসায়নিক দূত হিসাবে কাজ করে। তাহলে রাসায়নিক দূত হিসাবে কে কাজ করে, এটা একটা এমসিকিউ কোশ্চেন আসতে পারে। তখন তুমি অ্যান্সার কি বলবে? রাসায়নিক দূত হিসাবে কাজ করে অপশন এ থাকলো উৎসেচক, অপশন বি হরমোন, অপশন সি প্রোটিন, অপশন ডি ফ্যাট, এরকম বিভিন্ন ইয়ে থাকলো। আমাদের অ্যান্সারটা কিন্তু হবে হরমোন। তোমরা নোট ডাউন করে নাও যে হরমোন রাসায়নিক দূত হিসাবে কাজ করে। তাহলে এই গেল আমাদের হরমোনের বৈশিষ্ট্য। তো নেক্সট কিন্তু আসছে হরমোন। আমরা আগে দেখলাম হরমোন, উদ্ভিদ হরমোন দেখা যায়, তাকে ফাইটো হরমোন বলে, তোমরা নোট করে নাও। প্রাণী হরমোনকে কিন্তু জু হরমোন বলে। এবার প্রাণী হরমোনে ঢোকার আগে আমরা তো দেখলাম প্রথমেই না যে হরমোন কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। প্রাণী হরমোন কোন গ্রন্থি থেকে উৎপন্ন হয়? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। আর কি পড়েছি? রাসায়নিক দূত হিসাবে কে কাজ করে? হরমোন। আচ্ছা, হরমোন কে আবিষ্কার করেছিল প্রথম? বেলিস এবং স্টার্লিং। ঠিক আছে। তো এখানে ঢোকার সময় প্রথমে দেখলাম যে প্রথম পয়েন্টে আছে অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন তৈরি হয়। এই গ্রন্থিটা কি, চলো আমরা দেখে নিই গ্রন্থি কি। গ্রন্থি কি জিনিস? যে সকল কলাকোষ বা অঙ্গ বিশেষ ক্ষরণের রাসায়নিক পদার্থ, বিভিন্ন কেমিক্যাল জিনিস ক্ষরণ করে। ধরো অনেকগুলো কলাকোষ এক জায়গায় আছে, অনেকগুলো কলাকোষ বা অঙ্গ এক জায়গায় আছে, সে বিশেষ ক্ষরণে এর ভিতর থেকে একটা বস্তু বেরোবে, কি? রাসায়নিক পদার্থ বেরোবে। তাহলে সেটাকেই বলা হচ্ছে কিন্তু গ্রন্থি। ঠিক আছে। তো তোমরা নোট ডাউন করে নিতে পারো এটা, যে সকল কলাকোষ বা অঙ্গ বিশেষ ক্ষরণের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে তাকে কিন্তু গ্রন্থি বলা হয়। তাহলে গ্রন্থিটা আমাদের জানার জন্য এখান থেকে আলাদা করে বিশেষ কোনো কোশ্চেন কিন্তু আসবে না। তো তারপরে দেখো গ্রন্থি এবার কয় প্রকার আমাদের সেটা দেখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটার উপরে কিন্তু অনেক কোশ্চেন হবে। স্টার মেরে দিচ্ছি, তোমরা চেষ্টা করো ক্লাসের সাথে সাথে নোট ডাউন করে নেওয়ার। কিন্তু কোনো কিছু যদি মিস হয়ে যায় আমি পরে আবারও বলবো এবং তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ক্লাস শেষে তোমরা কিন্তু করে নিতে পারবে। হ্যাঁ, পেজটা বড় করে নাও, পেজটা বড় পিন করে নিয়ে হ্যাঁ ফুল স্ক্রিন করে নাও। দেখো তোমাদের ওখানেই অপশন দেখাবে, নিজে নিজে স্ক্রিনে করে নাও। ওকে। তো যেটা বলছিলাম, গ্রন্থি। গ্রন্থি কয় প্রকার? দেখো ফার্স্টে আছে অন্তঃক্ষরা গ্রন্থি, সেকেন্ড বহিঃক্ষরা গ্রন্থি, থার্ড হচ্ছে মিশ্র গ্রন্থি। তাহলে আমরা বুঝলাম গ্রন্থি কিন্তু, আমরা কিন্তু প্রাণী দেহ পড়ছি, উদ্ভিদ নয়, কিন্তু প্রাণী হরমোন পড়ছি। তাহলে প্রাণী দেহে তিন প্রকারের গ্রন্থি তোমরা দেখতে পাবে। একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, যার ইংলিশ নাম এন্ডোক্রাইন গ্ল্যান্ড। দুটো নামই আমাদের পড়তে হবে, কারণ তুমি বাংলা পড়ে গেলে আসলো ইংলিশে তখন তুমি বুঝতে পারবে না কোশ্চেনটা, তাই না? যেরকম আমরা বললাম যে হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়, কিন্তু এখানে এসে তোমরা দেখতে পাচ্ছ যে অন্তঃক্ষরা গ্রন্থির কিন্তু আরেকটা নাম, কি নাম আছে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে এখানে যদি তোমাদের প্রশ্ন আসে যে হরমোন ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে বা কি থেকে, অপশন 1 এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অপশন 2 এক্সোক্রাইন গ্ল্যান্ড, অপশন 3 মিক্স গ্ল্যান্ড, এইভাবে থাকলো। তাহলে তোমরা তো বলবে আমি তো পড়ে এসেছিলাম অন্তঃক্ষরা গ্রন্থি, এখানে তো সেই অপশন নেই। কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থির ইংলিশ নামটা তো জানতে হবে না। অন্তঃক্ষরা গ্রন্থির ইংলিশ নাম কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কিন্তু হরমোন ক্ষরিত হয়। তাহলে ইংলিশ নামটা আমাদের পাশাপাশি তোমরা লিখে রাখো যে অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। সেকেন্ড হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সো, এক্সো মানে এক্সিট হয়, এক্সিট তোমরা পড়েছো না? এক্সিট মানে কি? বাইরে আসা, বাইরে। তাহলে সেরকম এক্সোক্রাইন মানে কিন্তু বহিঃক্ষরা, বাইরে। অন্তঃক্ষরা, অন্ত মানে ভেতরে। তাহলে বায়োলজির ভাষায় বা লাইফ সায়েন্সের ভেতরে কোনো জিনিস বা অন্তরে কোনো জিনিস হলে তাকে এন্ডো বলা হয়, আর বাইরে যদি কিছু হয় তাকে কিন্তু এক্সো বলা হয়। আর একটা হচ্ছে মিশ্র গ্রন্থি, এই দুটোই মিশে তৈরি হয়, অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটো মিশে কিন্তু এই মিশ্র গ্রন্থি তৈরি হয়। তো অন্তঃক্ষরা গ্রন্থি কখন থেকে বলছি অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, তো অন্তঃক্ষরা গ্রন্থি কি জিনিস দেখো দেওয়া আছে। অন্তঃক্ষরা গ্রন্থি কিন্তু নালীবিহীন হয়, মানে অন্তঃক্ষরা গ্রন্থির কোনো নালী থাকে না। এখান থেকে যা যা বেরোবে সেটা ডাইরেক্ট রক্তে মিশবে, কোনো নালীর নলের মাধ্যমে কিন্তু, ধরো যেরকম তোমার বাড়ির ছাদে একটা মানে ট্যাঙ্কি আছে, জলের ট্যাঙ্কি, সেখান থেকে পাইপের মাধ্যমে মাধ্যমে তোমার বাথরুমে বা অন্যান্য জায়গায় জল আসছে পাইপের মাধ্যমে,
তো পাইপটা যদি না থাকতো সরাসরি জলটা চলে আসতো না, সরাসরি জল ধরো ছাদে পুরো হয়ে গেছে, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, ডাইরেক্ট কোনো পাইপ নেই, কোনো লাইন নেই, ঠিক আছে, কোনো নল নেই, ধরো ট্যাঙ্কিটা তোমার ছাদে আছে, সেখানে ধরো কোনো পাইপ নেই, সরাসরি বেরিয়ে ছাদ ভেসে যাবে। তো সেই রকম অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যেগুলো ক্ষরিত হয় সেগুলো সরাসরি রক্তে মিশে যায়, কোনো নালি নেই বা কোনো পাইপ লাইন বা কোনো নল নেই। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি বুঝবো? নালীবিহীন হয়, মনে রাখো, ব্র্যাকেটে লিখে রাখো তোমরা, অন্তঃক্ষরা গ্রন্থি নালীবিহীন হয়। আর বহিঃক্ষরা গ্রন্থি কি হয়? হ্যাঁ, বহিঃক্ষরা গ্রন্থি কিন্তু নালী যুক্ত হয়। বহিঃক্ষরা গ্রন্থি কিন্তু নালী থাকে, যে পাইপ লাইনের মতো লাইন আছে, নালী আছে। আর মিশ্র গ্রন্থি সেটা আমরা দুটো মিক্স করে থাকে। তো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি ক্ষরণ হয়? আমরা আগেই পড়েছি, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ হয়। আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে কিন্তু উৎসেচক ক্ষরণ হয়। ঠিক আছে, বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক ক্ষরণ হয়। তাহলে তোমরা লিখে নাও, নোট করে নাও, অন্তঃক্ষরা গ্রন্থি নালীবিহীন হয়, আর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ হয়। আর বহিঃক্ষরা গ্রন্থি নালীযুক্ত হয়, আর এটা থেকে কি ক্ষরণ হয়? উৎসেচক ক্ষরণ হয়। তাহলে এখানে একটা এমসিকিউ কোশ্চেন তোমাদের আসতে পারে, যে উৎসেচক ক্ষরণ হয় কোন গ্রন্থি থেকে? অপশন এ অন্তঃক্ষরা গ্রন্থি, অপশন বি বহিঃক্ষরা গ্রন্থি, অপশন সি মিশ্র গ্রন্থি, এরকম অপশন থাকলো। ঠিক আছে, তাহলে উৎসেচক কিন্তু ক্ষরণ হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা, বহি মানে বাইরে, এক্সিট, তাহলে সেটার নাম কিন্তু এক্সোক্রাইন। এক্সিট থেকে মনে রাখো, এক্সো, এক্সো মানে বাইরে। ঠিক আছে, ইংলিশ নামটা আমাদের জানতে হবে। তাহলে এই তো পড়লাম। আর মিশ্র গ্রন্থি থেকে কি ক্ষরণ হয়? মিশ্র মানে কি? মিক্সার, দুটোই আছে, হ্যাঁ, অন্তঃক্ষরা বহিঃক্ষরা মিশিয়ে তৈরি হয়েছে মিশ্র গ্রন্থি। তাহলে সেখান থেকে কিন্তু হরমোন উৎসেচক দুটোই কিন্তু ক্ষরিত হচ্ছে। তো পড়লাম অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থিতে সেই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কি কি, তার তো কিছু উদাহরণ আছে নিশ্চয়। যেরকম দেখো, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, এইগুলো সবাই কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল, এগুলো কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি। আর বহিঃক্ষরা গ্রন্থি কোনগুলো? যকৃৎ, লালাগ্রন্থি, ঘর্মগ্রন্থি। এইবার বলতে পারো যে ম্যাম এখান থেকে কি কোশ্চেন আসবে? এখান থেকে ধরো কোশ্চেন আসলো, তোমাদের সব অপশনগুলো জেনে রাখতে হবে। কেন? কারণ এখান থেকে ধরো প্রশ্ন আসলো, থাইরয়েড গ্রন্থি কি ধরনের গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি, না বহিঃক্ষরা গ্রন্থি, না মিশ্র গ্রন্থি, এরকম অপশন থাকবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে থাইরয়েড গ্রন্থি কিন্তু আমার আসছে অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে। ঠিক আছে, বা আরেকটা কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে, এদের মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? ঠিক আছে, এদের মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? অন্তঃক্ষরা গ্রন্থি নয় বলেছে। ফার্স্ট অপশন থাকলো পিটুইটারি, সেকেন্ড থাকলো থাইরয়েড, থার্ড অ্যাড্রিনাল, ফোর্থ থাকলো লালাগ্রন্থি। দেখো লালাগ্রন্থিটা কিন্তু বহিঃক্ষরার মধ্যে আছে, তাই না? তাহলে এদের মধ্যে কোনটি, এভাবে ঘুরিয়ে আসতে পারে একটু প্রশ্ন, এদের মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? অপশন এ পিটুইটারি, অপশন বি থাইরয়েড, অপশন সি অ্যাড্রিনাল, অপশন ডি লালাগ্রন্থি। তাহলে লালাগ্রন্থি আমরা কিন্তু দেখতে পাচ্ছি বহিঃক্ষরা গ্রন্থি, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে লালাগ্রন্থি। তাহলে এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে, তাই প্রত্যেকটা অপশন আমাদের মুখস্থ করতে হয়, মানে উদাহরণ, যে অন্তঃক্ষরা গ্রন্থি যতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি হয় সব মুখস্থ করতে হবে। কারণ যে নয় দিয়ে যখন প্রশ্ন আসবে, এদের মধ্যে কোনটি অন্তঃক্ষরা নয়, বা এমন আসলে এদের মধ্যে কোনটি বহিঃক্ষরা গ্রন্থি নয়, অপশন এ যকৃৎ, অপশন বি লালাগ্রন্থি, অপশন সি ঘর্মগ্রন্থি, অপশন ডি পিটুইটারি। তাহলে পিটুইটারি কিন্তু বহিঃক্ষরা নয়, তোমরা দেখতে পাচ্ছ পিটুইটারি কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো, এইভাবে কিন্তু প্রশ্ন আসবে, তাই একটা উদাহরণও বাদ দেওয়া কিন্তু চলবে না, প্রত্যেকটা উদাহরণ মুখস্থ করবে। আর মিশ্র গ্রন্থির উদাহরণ দেখতে পাচ্ছ, মিশ্র গ্রন্থি কিন্তু এই তিনটেই, এর বেশি কিন্তু নেই, অগ্নাশয়, শুক্রাশয় আর ডিম্বাশয়, এই তিনটেই কিন্তু মিশ্র গ্রন্থি। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, যে এদের মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি? অপশন ওয়ান অগ্নাশয়, অপশন ওয়ান থাকলো পিটুইটারি, অপশন বি লালাগ্রন্থি, অপশন সি অ্যাড্রিনাল গ্রন্থি, অপশন ডি অগ্নাশয়। তাহলে কোনটি মিশ্র গ্রন্থি? আমরা দেখতে পাচ্ছি অগ্নাশয় কিন্তু মিশ্র গ্রন্থি। তাহলে এইভাবে শুক্রাশয়, ডিম্বাশয় এইভাবে দিয়ে আসতে পারে। বা এদের মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি নয়? তখন থাকলো অপশন এ অগ্নাশয়, অপশন বি শুক্রাশয়, অপশন সি ডিম্বাশয়, অপশন ডি যকৃৎ। তাহলে যকৃৎ আমার কিন্তু মিশ্র গ্রন্থি নয়। তার মানে বুঝতে পারছো তোমরা সবাই, প্রত্যেকটা উদাহরণ কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। কোশ্চেন কিন্তু এর ভেতর থেকেই আসে, কোনো বাইরে অন্য জায়গা থেকে কিন্তু এমসিকিউ দেয় না, এর ভেতর থেকে আসে। তাহলে এইভাবে যদি করো, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে এমসিকিউ করাটা খুব সহজ হয়ে যাবে। তো এই হলো বিভিন্ন গ্রন্থি, তাদের কি থেকে কি ক্ষরণ হয়, আর সবগুলোর উদাহরণ। তো এই অবধি স্টুডেন্ট, তোমাদের এই অবধি ক্লিয়ার কিনা? এই অবধি ক্লিয়ার কিনা তোমরা একটু জানাও, একটু চ্যাটে জানাও যে ক্লিয়ার কিনা। এই অবধি ক্লিয়ার আছে কিনা? হ্যাঁ, এখন কোনো কোশ্চেন আমি নেব না, ক্লিয়ার কিনা জানাও। কোনো কোশ্চেন থাকলে ক্লাস শেষে আমি দেব।
ঠিক আছে, নোট ডাউন করে নাও। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ক্লাস শেষে আমি নিচ্ছি। আচ্ছা, ওকে, ক্লিয়ার, ওকে, ঠিক আছে। নোট ডাউন করতে পারছো তো? নোট ডাউনটা করে নাও, আর না পারলেও অসুবিধা নেই, পিপিটিটা যখন পাবে তখন করে নেবে। হ্যাঁ, তাহলে আমি নেক্সট চলে যাচ্ছি। তারপরে গ্রন্থি তো দেখলাম, এতগুলো গ্রন্থি। এবার হরমোনের শ্রেণী বিভাগ, এটা থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা থেকে গতবার কিন্তু কোশ্চেন এসেছিল। হরমোনকে যদি রাসায়নিক প্রকৃতি অনুযায়ী আমি দেখো ভাগ করেছি, একটা কাছে অ্যামাইনো ধর্মী, আর একটা এসে প্রোটিন ধর্মী, আর একটা কাছে স্টেরয়েড ধর্মী। হ্যাঁ, অ্যামাইনো ধর্মী হরমোন দেখা যায়, প্রোটিন ধর্মী, স্টেরয়েড ধর্মী। তো এদের উদাহরণ পড়তে হবে, চলো দেখি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টুডেন্ট, এখান থেকে প্রতিবারই প্রশ্ন আসে, লাস্ট বার কিন্তু এসেছিল এখান থেকে প্রশ্ন এনএম জেএনএম। তো দেখো কি এসেছিল, কি আমরা একটু আলোচনা করি। তাহলে দেখলাম হরমোনের শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ মানে কয় ভাগে ভাগ করা যায়, নোট ডাউন করে নাও। রাসায়নিক প্রকৃতি অনুযায়ী যদি দেখতে যাই, আমার কিন্তু হরমোন মোটামুটি 3 থেকে 4, একটা হচ্ছে অ্যামাইনো ধর্মী, একটা প্রোটিন বা পলিপেপটাইড ধর্মী, একটা স্টেরয়েড, আর একটা আছে লিপিড ধর্মী আছে, ঠিক আছে, আর একটা আছে লিপিড ধর্মী। এই 4টে মেনলি শ্রেণী বিভাগ। তাহলে অ্যামাইনো ধর্মী কারা, চলো দেখে নিই অ্যামাইনো ধর্মী হরমোন কারা। এই যে অ্যামাইনো ধর্মী হরমোন, অ্যামাইনো ধর্মী হরমোন কিন্তু ক্যাটেকোলামাইন, যেগুলো মানে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন। হ্যাঁ, এপিনেফ্রিন মানে অ্যাড্রিনালিন, এপিনেফ্রিনের আরেকটা নাম কিন্তু অ্যাড্রিনালিন, লিখে নাও, নোট ডাউন করে নাও, অ্যাড্রিনালিন, ঠিক আছে, অ্যাড্রিনালিন। তাহলে অ্যামাইনো ধর্মী হরমোন, হরমোনের শ্রেণীবিভাগ করছি আমরা, তাই তো? তো হরমোনকে কয় ভাগে ভাগ করা হয় রাসায়নিক প্রকৃতি অনুযায়ী, একটা ছিল অ্যামাইনো ধর্মী, একটা প্রোটিন ধর্মী, একটা লিপিড ধর্মী, স্টেরয়েড ধর্মী। তো প্রথম অ্যামাইনো ধর্মী, সেটা ডিটেলস পড়ছি। অ্যামাইনো ধর্মীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্যাটেকোলামাইন ধর্মী হরমোন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন। এপিনেফ্রিনের আরেকটা নাম কি, অ্যাড্রিনালিন, আর নরএপিনেফ্রিন হলো নরোঅ্যাড্রিনালিন। আর কি পেলাম, থাইরক্সিন, হ্যাঁ, T4, ট্রাইআইডোথাইরোনিন, T3, এগুলো সব কিন্তু অ্যামাইনো ধর্মী হরমোন। এবার এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, এদের মধ্যে কোনটি অ্যামাইনো ধর্মী হরমোন নয়? প্রথম অপশন থাকলো এপিনেফ্রিন, দ্বিতীয় থাকলো ডোপামিন, তৃতীয় থাকলো থাইরক্সিন, চতুর্থ থাকলো ট্রাইআইডোথাইরোনিন, না আর একটা অপশন থাকলো অন্য কিছু একটা, ঠিক আছে, হয়তো থাকলো ইনসুলিন, এরকম। তার মানে বুঝতে পারছো অ্যামাইনো ধর্মী নয়, তাহলে সেইটা হবে। তার মানে প্রত্যেকটা অপশনে কিন্তু তোমাদের মুখস্থ করতে হচ্ছে উদাহরণ। অ্যামাইনো ধর্মী হরমোন কিন্তু এই কটাই, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এদের মধ্যে কোনটি অ্যামাইনো ধর্মী নয়, বা এদের মধ্যে কোনটি অ্যামাইনো ধর্মী। হ্যাঁ, তার মানে আমাদের সবকটা উদাহরণই পড়তে হচ্ছে, নোট ডাউন করে নাও। এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, এই তিনটাকে কিন্তু আবার ক্যাটেকোলামাইন বলা হয়। তাহলে এখান থেকেও আরেকটা এমসিকিউ কোশ্চেন আসতে পারে, নিচের কোনটি ক্যাটেকোলামাইন ধর্মী? হ্যাঁ, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, আর একটা থাকলো থাইরক্সিন। থাইরক্সিন তো ক্যাটেকোলামাইনের মধ্যে পড়ছে না, ঠিক আছে, ক্যাটেকোলামাইনের মধ্যে এই তিনটে পড়ছে। তো যাই হোক, তারপরে দেখো অ্যামাইনো ধর্মীর পরে ছিল প্রোটিন ধর্মী। প্রোটিন ধর্মীর মধ্যে দেখো দুই ভাগে ভাগ করছে, একটা ছোট পলিপেপটাইড, একটা বড় পলিপেপটাইড। ছোট পলিপেপটাইডের মধ্যে পড়ছে এডিএইচ, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, আর অক্সিটোসিন। এটা কিন্তু প্রোটিন ধর্মী হরমোনের মধ্যে ছোট পলিপেপটাইড। আর বড় পলিপেপটাইডের মধ্যে থাকছে ইনসুলিন, গ্লুকাগন, প্যারাথরমোন, আর সমস্ত অগ্রপিটুইটারি থেকে যে হরমোনগুলো বেরোয় সেইগুলো। তার মানে বুঝতে পারছো যে আমাদের কিন্তু এগুলো কিন্তু বারবার করে পড়তে হবে, নোট ডাউন করে নাও, বারবার করে প্রত্যেকটা উদাহরণ কিন্তু পড়তে হবে, কারণ উদাহরণ থেকেই কিন্তু এমসিকিউটা আসে, এমসিকিউ কিন্তু বাইরে থেকে আসে না। নিচের কোনটি প্রোটিন ধর্মী হরমোন? তার একটা অপশন থাকলে হচ্ছে তোমার কি জানা ছিল, হ্যাঁ, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, আর আরেকটা থাকলে এডিএইচ। তাহলে প্রোটিন ধর্মী আমরা কিন্তু দেখতে পাচ্ছি এডিএইচ, তাই না? আবার এদের মধ্যে কোনটি প্রোটিন ধর্মী নয়? একটা থাকলো এডিএইচ, একটা ইনসুলিন, একটা গ্লুকাগন, আর আরেকটা অপশন থাকলো এপিনেফ্রিন। তাহলে এপিনেফ্রিন কিন্তু আমরা অ্যামাইনো ধর্মীতে পড়েছিলাম, ওটা কিন্তু প্রোটিন ধর্মী নয়। তাহলে এর জন্য তোমাদের কিন্তু সব এগুলো, তোমাদের উদাহরণগুলো, প্রত্যেকটা উদাহরণ তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ করবে, কোনো কঠিন কিছু না, একটু মুখস্থ করবে বা হয়ে যাবে। আর ডেলিকে পড়া ডেলি করবে, রেগুলার যা হবে সেটা রেগুলার তৈরি করবে, ডেলির পড়া ডেলি করবে, দেখবে কোনো তোমাদের চাপই হবে না। তারপরে এটা দেখলাম প্রোটিন, আরেকটা ছিল স্টেরয়েড জাতীয় হরমোন। স্টেরয়েড জাতীয় হরমোন লাস্টেরটা ছিল, তাই না? আমরা কি দেখেছিলাম, চলো আরেকবার দেখে নিই। স্টেরয়েড জাতীয় হরমোন,
এই যে স্টেরয়েড জাতীয় হরমোন ছিল লাস্টে, তাহলে সেই স্টেরয়েড জাতীয় হরমোন। এই যে কি কি, গ্লুকোকর্টিকয়েড, কর্টিসল, কর্টিকোস্টেরন, মিনারেলোকর্টিকয়েড, সেক্স কর্টিকয়েড। মিনারেলোকর্টিকয়েডের মধ্যে পড়ছে অ্যালডোস্টেরন, ডিঅক্সিকর্টিকোস্টেরন। সেক্স স্টেরয়েডের মধ্যেও পড়ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন। তাহলে এগুলো কিন্তু স্টেরয়েড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে আসে নিচের কোনটি স্টেরয়েড ধর্মী হরমোন? একটা অপশন থাকলো হয়তো টেস্টোস্টেরন, হ্যাঁ, একটা থাকলো ইনসুলিন, একটা থাকলো গ্লুকাগন, একটা থাকলো এপিনেফ্রিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু টেস্টোস্টেরনটা কিন্তু স্টেরয়েড জাতীয় হরমোন। ঠিক আছে, তাহলে সবকটা অপশনে কিন্তু মুখস্থ করতে হবে, বা নিচের কোনটি স্টেরয়েড জাতীয় হরমোন নয়, এভাবে কিন্তু প্রশ্ন আসছে। আচ্ছা, আর গেল আরেকটা ছিল হচ্ছে লিপিড ধর্মী, সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে চলো কি কি পড়লাম আমরা আরেকবার একটু রিভিশন করে নিই। দেখো, হরমোন পড়েছি আমরা, প্রাণী হরমোনের বৈশিষ্ট্য দেখলাম। প্রাণী হরমোন কোথা থেকে খরিত হয়? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। আচ্ছা, হরমোন কে আবিষ্কার করেছিল প্রথম? বেলিস এবং স্টার্লিং। আচ্ছা, প্রাণী হরমোন কি উচ্চস্থলে ক্রিয়া করে, যেখানে তৈরি হয় সেখানে ক্রিয়া করে না? প্রাণী হরমোন উচ্চস্থল থেকে দূরে গিয়ে কাজ করে। আচ্ছা, প্রাণী হরমোন কিন্তু কাজের শেষে নষ্ট হয়ে যায়, কাজ শেষ ও শেষ। প্রাণী হরমোন রাসায়নিক দূত হিসাবে, মেসেঞ্জার হিসাবে মেসেজ বহন করে একটা কোষ থেকে আরেকটা কোষে। ঠিক আছে, তাহলে রাসায়নিক দূত হিসাবে কে কাজ করে? হরমোন। তাহলে এই ছিল আমাদের হরমোনের বৈশিষ্ট্য। আর কি পড়েছিলাম? হরমোন, উদ্ভিদ হরমোন দেখা যায়, তাকে ফাইটো হরমোন বলে। প্রাণী হরমোন, জু হরমোন। তো সেই প্রাণী হরমোনের মধ্যে আমরা দেখলাম অন্তঃক্ষরা গ্রন্থি, তার জন্য গ্রন্থি সম্বন্ধে জানা দরকার। তো যে সকল কলাকোষ বা অঙ্গ বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করছে, সেখান থেকে রাসায়নিক পদার্থ বেরোচ্ছে, তাকে কিন্তু বলা হচ্ছে কিন্তু গ্রন্থি। গ্রন্থি কয় প্রকার দেখেছি আমরা? গ্রন্থি কিন্তু আমরা 3 প্রকার দেখেছি। একটা অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন, বহিঃক্ষরা মানে মনে রাখতে হচ্ছে বাইরে, এক্সোক্রাইন, আর আরেকটা হচ্ছে মিশ্র। অন্তঃক্ষরা গ্রন্থি কি নালী আছে? না, নালী নেই। বহিঃক্ষরা গ্রন্থির নালী আছে, আর মিশ্র গ্রন্থি তো দুটো মিলিয়ে তৈরি হয়। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি ক্ষরণ হয় দেখলাম? হরমোন। আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি ক্ষরণ হয়? উৎসেচক। আর মিশ্র গ্রন্থি তো দুটোই করবে, মিক্স গ্রন্থি, তাই না? এটা হরমোন উৎসেচক দুটোই কিন্তু ক্ষরণ করে। অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ আমরা কি দেখলাম? পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি। আর বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ দেখলাম যকৃৎ, লালা গ্রন্থি, ঘর্মগ্রন্থি, এটা কিন্তু বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ। আর মিশ্র গ্রন্থি দেখেছি অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, সবই শয়। মিশ্র গ্রন্থিতে সবাই শুয়ে আছে, দেখো অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, সবাই শুয়ে আছে, সবাই শয়। হ্যাঁ, তো যাই হোক, সবাই মিউট রাখবে কিন্তু, সবাই মিউট রাখবে। আচ্ছা, আর কি পড়েছি? গ্রন্থি তো দেখলাম। হরমোনের শ্রেণী বিভাগ, হরমোনকে কয় ভাগে ভাগ করা যায় রাসায়নিক প্রকৃতি অনুযায়ী? তো মোটামুটি 4 ভাগে ভাগ করা যায়: অ্যামাইনো ধর্মী, প্রোটিন ধর্মী, লিপিড ধর্মী, স্টেরয়েড ধর্মী। অ্যামাইনো ধর্মীর মধ্যে আমরা কোনগুলো পড়লাম? চলো, অ্যামাইনো ধর্মীর মধ্যে ছিল এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন। এপিনেফ্রিনের আরেকটা নাম কি বলেছি? অ্যাড্রিনালিন। আর এছাড়াও থাইরক্সিন, টাইআইডোথাইরোন। থাইরক্সিনে দেখেছো পাশে আরেকটা নাম আছে T4। এখান থেকেও কিন্তু একটা এমসিকিউ কোশ্চেন আসতে পারে। T4 কোন হরমোনের নাম? থাইরক্সিন কিন্তু T4। ঠিক আছে, টেট্রাআয়োডোথাইরন, দেখো এটা ট্রাইআয়োডোথাইরন, ট্রাই মানে 3, তাই T3 হয়েছে। আর থাইরক্সিনের কিন্তু টেট্রাআয়োডোথাইরোনিন, টেট্রা মানে 4, তাই T4 হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, তারপরে ছিল প্রোটিন ধর্মী হরমোন, তার মধ্যে ছোট বড় দেখলাম। ছোট পলিপেপটাইডের মধ্যে আছে এডিএইচ আর অক্সিটোসিন। আর বড় পলিপেপটাইডের মধ্যে আছে কিন্তু ইনসুলিন, গ্লুকাগন, প্যারাথ হরমোন এবং সমস্ত অগ্রপিটুইটারি থেকে যে সমস্ত হরমোন বেরোয় সেগুলো। আর স্টেরয়েড ধর্মী হরমোনের মধ্যে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, সেক্স স্টেরয়েডের মধ্যে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এগুলো কিন্তু আসছে। তাহলে এই অবধি আমরা পড়েছি। তারপরে চলো দেখিনি অন্তঃক্ষরা, মেনলি হরমোনটা প্রাণী হরমোন যেহেতু অন্তঃক্ষরা গ্রন্থি থেকে তৈরি হয়, তাহলে মানব দেহে কি কি অন্তঃক্ষরা গ্রন্থি আছে সেগুলো আমাদের জানা দরকার, খুব ইম্পর্টেন্ট। দেখো, মানব দেহের অনেকগুলো অন্তঃক্ষরা গ্রন্থি দেখা যায়, প্রচুর, হ্যাঁ, মোটামুটি 10টা মতো। প্রথমটা দেওয়া আছে দেখো হাইপোথ্যালামাস, দ্বিতীয়টা আছে পিটুইটারি, প্রিনিয়াল গ্রন্থি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অগ্নাশয়, অ্যাড্রিনাল, শুক্রাশয়, ডিম্বাশয়, এরা সবাই কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি। মানবদেহে মাথা থেকে শুরু করে একদম পেট অব্দি প্রচুর অন্তঃক্ষরা গ্রন্থি আছে। চলো তাদেরকে আমরা দেখিনি কে কোথায় অবস্থান করে, এদের অবস্থানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, এই ছবিটা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, কে কোথায় অবস্থান করে? এতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের বিভিন্ন হরমোন ক্ষরণ করছে। হ্যাঁ, হরমোন আমাদের বিভিন্ন কোষের মধ্যে সমন্বয় সাধন করছে, বিভিন্ন ক্রিয়াকলাপ সাহায্য করছে, বিপাকে বিভিন্ন হরমোনের বিভিন্ন কাজ, সেগুলো আমরা অবশ্যই ডিটেলসে যাব, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ,
আহ, আচ্ছা, কোয়ারিজ আমি নেব অবশ্যই, একটু আমি পড়িয়ে নিই, যার যেখানে প্রবলেম আমি অবশ্যই কোয়ারিজ নেব। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, তো দেখো আমরা কি পড়ছি, বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিগুলো। তো তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে আমরা মাথা থেকে শুরু করি। একদম মাথায় হচ্ছে হাইপোথ্যালামাস, দেখো লেখা আছে, দেখো হাইপোথ্যালামাস, প্রথমে মাথায় থাকছে কিন্তু হাইপোথ্যালামাস, একদম মাথায়, ব্রেনে। ঠিক আছে, তারপরে কানের কাছে, মাথাতেই কানের কাছে কিন্তু থাকছে পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি। তাহলে এটা হলো হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস। আর সেকেন্ডটা হচ্ছে পিটুইটারি। হাইপোথ্যালামাস কোথায় বললাম, একদম মাথায়, ব্রেনের কাছে। সবার অবস্থান আমি দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কানের কাছে, মাথাতেই কানের কাছে কিন্তু পিটুইটারি। আচ্ছা, আর মাথাতে আরেকটা আছে পিনিয়াল গ্ল্যান্ড, এই পাশে দেখো, দেখতে পাচ্ছ ব্রেনের কাছে, ওখানেই আছে কিন্তু পিনিয়াল গ্ল্যান্ড। গেল, মাথা হয়ে গেল। এরপর আছে গলায়, আমাদের গলায় আছে থাইরয়েড গ্ল্যান্ড, দেখো লেখা দেখতে পাচ্ছ থাইরয়েড, একদম গলায়, শ্বাসনালীর দুপাশে থাকছে কিন্তু। এদের সবার অবস্থান আমরা কিন্তু ডিটেলসে পড়বো। হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড। আচ্ছা, তারপরে আরেকটু নিচে আছে থাইমাস, আর একটা প্যারাথাইরয়েড, কিন্তু থাইরয়েডের নিচেই থাকে প্যারাথাইরয়েড। আর তারপরে আসলো অগ্নাশয়, এই যে প্যানক্রিয়াস লেখা আছে, এইটা হচ্ছে অগ্নাশয়, এটা হচ্ছে বাংলায় অগ্নাশয়, ইংলিশে প্যানক্রিয়াস, পেটের কাছে, পেটের মাঝখানে কিন্তু এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অগ্নাশয়। আর দুটো কিডনি, কিডনির ওপরে কিন্তু অ্যাড্রিনাল গ্রন্থি, কিডনির ওপরে আছে অ্যাড্রিনাল গ্রন্থি। হ্যাঁ, কিডনির ওপরে অ্যাড্রিনাল গ্রন্থি, কিডনির ওপরে, দুটো কিডনির ওপরে কিন্তু অবস্থান হচ্ছে অ্যাড্রিনাল। আর জননাঙ্গে পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়। হ্যাঁ, পুরুষদের ক্ষেত্রে জননাঙ্গে থাকছে শুক্রাশয়, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয়, স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয়, ছেলেদের ক্ষেত্রে শুক্রাশয়, মেয়েদের ক্ষেত্রে থাকছে ডিম্বাশয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ পুরো মাথা থেকে শুরু করে, হ্যাঁ, পুরো বডিতে কিন্তু আমাদের কিন্তু এতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি আছে। তাহলে প্রথমে মাথায় কি বললাম, আরেকবার রিভিশন নিয়ে নিই। মাথায় কিন্তু হাইপোথ্যালামাস, ব্রেনের কাছে। তারপরে আরেকটু নিচে কানের কাছে কিন্তু থাকছে পিটুইটারি, আর মাথাতে আরেকটা থাকছে পিনিয়াল। হ্যাঁ, পিনিয়াল, পিনিয়াল গ্রন্থি। মাথার গুলো গেল, এবার গলায় চলে আসো। গলায় কিন্তু থাকছে শ্বাসনালীর দুই পাশে থাকছে কিন্তু থাইরয়েড, এই থাইরয়েড গ্রন্থির নিচেই আবার প্যারাথাইরয়েড থাকে, তার একটু নিচে থাকছে থাইমাস। আর তারপরে পেটে চলে আসো, বলা গেল পেটে আসছে অগ্নাশয়। আর আরেকটু নিচে, পেটেরই আরেকটু নিচে, কিডনির ওপরে, দুটো কিডনির ওপরে থাকছে অ্যাড্রিনাল গ্রন্থি। হ্যাঁ, অ্যাড্রিনাল গ্রন্থি। আর তারপরে আরো নিচে থাকছে শুক্রাশয়, জনন গ্রন্থি, ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে থাকছে কিন্তু ডিম্বাশয়। আচ্ছা, এই অবধি ক্লিয়ার কিনা একটু বলো তো। এই অবধি যদি কারোর কোনো কোশ্চেন থাকে অন্তঃক্ষরা গ্রন্থির ওপর, তোমরা। হ্যাঁ, পিডিএফটা দেবো, অবশ্যই অবশ্যই পিডিএফ দেবো, কোনো অসুবিধা নেই। হুম, বলো এই অবধি ক্লিয়ার কিনা, এই অবধি কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো। এই যে যেটা, এই যে যেটা তোমরা দেখতে পাচ্ছ পেছনের ছবিটা, হুম, এই ছবিটা কোন গ্রন্থি কোথায় অবস্থিত, এটা কিন্তু আমাদের মাথায় সেট করে নিতে হবে। ঠিক আছে, কোন গ্রন্থি কোথায় অবস্থিত, আমি আবারও রিপিট করে দিচ্ছি। মাথায় তিনটে আছে, একটা হচ্ছে মেনলি ব্রেনের কাছে হাইপোথ্যালামাস। হ্যাঁ, তারপরে কিন্তু আছে মাথাতেই কানের কাছে থাকছে হচ্ছে পিটুইটারি, এগুলো আরো সুন্দর করে ডিটেলস পড়বো আমরা। আর আরেকটা হচ্ছে পিনিয়াল। এবার গলায় আসো, গলায় শ্বাসনালীর দুপাশে থাকছে থাইরয়েড, সেই থাইরয়েডেরই উল্টো দিকে থাকছে প্যারাথাইরয়েড, তার একটু নিচে থাকছে থাইমাস, ছবিতে দেখতে পাচ্ছ থাইমাস। তারপরে পেটে অগ্নাশয়। ঠিক আছে, আর আরেকটু পেটেই আরেকটু নিচে থাকছে হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি, সেটা কোথায় আছে, দুটো বৃক্ক বা কিডনি, তার উপরে কিন্তু থাকছে অ্যাড্রিনাল গ্রন্থি। আর তার নিচে থাকছে পুরুষদের ক্ষেত্রে হচ্ছে শুক্রাশয়, মহিলাদের ক্ষেত্রে থাকছে কিন্তু ডিম্বাশয়। ওকে,
তো এমনি ক্লিয়ার বলছো তোমরা সবাই? ওকে, আরো কোনো কোশ্চেন থাকলে আমি পরে নিচ্ছি, তো আমি এটা আগে পড়িয়ে নিই। তাহলে এই যে হাইপোথ্যালামাস পড়লাম আমরা, সেই হাইপোথ্যালামাসটা দেখো অবস্থান দেখো। হাইপোথ্যালামাস এটা মস্তিষ্কের থ্যালামাসের নিচে, এটা মস্তিষ্কের থ্যালামাসের নিচে কিন্তু হাইপোথ্যালামাস অবস্থিত। ঠিক আছে, মাথায় যে ব্রেন থ্যালামাস, তার নিচে কিন্তু হাইপোথ্যালামাস অবস্থিত। হ্যাঁ, 11-12 বায়োলজির সাতটা ভালো আছে। হ্যাঁ, সাতটা সবকিছুতে কিন্তু সাতটা। তাহলে যে আমি কি বলছিলাম, হাইপোথ্যালামাস মাথায় আছে বলছিলাম। তো আমরা যখন স্নায়ুতন্ত্র চ্যাপ্টারটা পড়বো তখন আমরা দেখতে পাবো যে সেখানে আরো ডিটেলসে পড়বো যে হাইপোথ্যালামাস থ্যালামাস কি জিনিস। ঠিক আছে, হাইপোথ্যালামাস থ্যালামাস এটা কি জিনিস আমরা তখন ডিটেলসে কিন্তু পড়বো। তো যাই হোক, এই যে হাইপোথ্যালামাসটা কিন্তু থ্যালামাসের নিচে, মানে মেনলি বুঝতে পারো ব্রেনেরই একটা অংশ হলো থ্যালামাস। ঠিক আছে, তাহলে হাইপোথ্যালামাস কিন্তু মস্তিষ্কের থ্যালামাসের নিচে কিন্তু অবস্থান করছে। ওকে, থ্যালামাস হলো ব্রেনেরই একটা পার্ট। কি কি হরমোন বেরোয়? হাইপোথ্যালামাস তো ব্রেনে অবস্থান করছে, কখন থেকে বলছি। কি কি হরমোন? এআরএইচ, টিআরএইচ, জিএইচআরএইচ, জিএইচআইএইচ, জিএনআরএইচ, পিআরএইচ, পিআইএইচ, এমআরএইচ। এইবার হাইপোথ্যালামাস থেকে মেনলি দুই প্রকারের হরমোন বেরোয় যদি বলতে যাই। একটা হচ্ছে রিলিজিং হরমোন, আর একটা হচ্ছে ইনহিবিটিং হরমোন। দেখো যেখানে আর লেখা আছে সেটা বুঝবে রিলিজিং হরমোন। ঠিক আছে, রিলিজিং, রিলিজিং মানে নিঃসৃত হতে সাহায্য করে। আর যেখানে আই লেখা আছে সেটা বলবে ইনহিবিটিং, মানে বাধা দেয়। ইনহিবিটিং, ঠিক আছে, ইনহিবিটিং। দেখো জিএনআরএইচ, জিএন এর জন্য গোনাডোট্রপিন, হ্যাঁ, আর এর জন্য দেখো রিলিজিং, আর ফর কি লিখেছি? রিলিজিং, এইচ ফর হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। সেম জিনিসেই ধরো জিএনআইএইচ, তাহলে গোনাডোট্রপিন ইনহিবিটিং হরমোন, আই ফর ইনহিবিটিং। এখানে দেখো জিএইচআরএইচ দেওয়া আছে, দেখছো? জিএইচ মানে গ্রোথ হরমোন, এগুলো আমরা আরো শিখবো। জিএইচ মানে গ্রোথ হরমোন, আর এইচ মানে কি? আর মানে রিলিজিং, এইচ এর জন্য হরমোন, আর এর জন্য রিলিজিং। সেম জিএইচআইএইচ, জিএইচ মানে কি? গ্রোথ হরমোন, বৃদ্ধি হতে সাহায্য করে যে হরমোন, গ্রোথ হরমোন। আই মানে ইনহিবিটিং, মানে বাধা দান করে, হ্যাঁ, ইনহিবিটিং হরমোন। ঠিক আছে, সেম দেখো, দেখো পিআরএইচ, পিআইএইচ, ঠিক আছে, আর ফর রিলিজিং, আই ফর ইনহিবিটিং। ঠিক আছে, এমআরএইচ সবগুলো মেলানোসাইট রিলিজিং হরমোন, এইভাবে। তো যাই হোক, এই হরমোনগুলো কিন্তু হাইপোথ্যালামাস থেকে বেরোয়, নিশ্চিত হয়। তো আমাদের কিন্তু মনে রাখতে হবে কোন কোন হরমোন, কারণ এখান থেকে বলেছি নিচের কোনটি হাইপোথ্যালামাস থেকে নিশ্চিত হয়, এরকম প্রশ্ন আসে, বা নিচের কোনটি হাইপোথ্যালামাস থেকে নিশ্চিত হয় না। তার জন্য আমাদের প্রত্যেকটা অপশনই কিন্তু মুখস্থ করতে হবে। তো হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার, সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলে। এটা একটু তোমরা নোট ডাউন করে রাখো সবাই। হাইপোথ্যালামাসকে কি বলে? সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি। কেন প্রভু বলা হচ্ছে? হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো বেরোয় সেই কিন্তু পিটুইটারি কে কন্ট্রোল করে। ঠিক আছে, যে পিটুইটারি থেকে কি কি হরমোন বেরোবে, তাই তাকে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার কিন্তু বলা হয়। কাকে? হাইপোথ্যালামাসকে। এটা একটা এমসিকিউ কোশ্চেন আসে যে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি কাকে বলে? হাইপোথ্যালামাসকে বলে। তাহলে এইভাবে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। একটু কষ্ট করে কি কি হরমোন বেরোয় একটু মুখস্থ করে নেবে, একটু তো খাটতেই হবে, তাই না? তোমরা উঠবি নার্স হতে চলেছো সবাই। তো যাই হোক, তোমাদের এগুলো একটু কষ্ট করে তোমরা মুখস্থ করে নেবে। তো হাইপোথ্যালামাস থেকে এগুলো, হাইপোথ্যালামাস মনে আছে তো কোথায় ছিল? একদম মাথায় উপরে ছিল, ব্রেনে, তাই না? তো এবার পিটুইটারি, মাথার পরেই, মাথারই আর একটু নিচে কানের কাছে আসতে কিন্তু পিটুইটারি। পিটুইটারি গ্রন্থিকে আবার মাস্টার গ্ল্যান্ড, হাইপোথ্যালামাসকে কি বলেছিলাম? দেখো হাইপোথ্যালামাসকে বলেছে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা সুপ্রিম, সর্বোচ্চ, সবার উপরে আছে মাথায়, হ্যাঁ, সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার। কিন্তু পিটুইটারিকে আবার কিন্তু মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে বা প্রভুগ্রন্থি। মাস্টার গ্ল্যান্ডকে বাংলায় বলতে গেলে প্রভু, সর্বোচ্চ প্রভু না কিন্তু প্রভুগ্রন্থি। প্রভুগ্রন্থি কেন বলা হচ্ছে? পিটুইটারি আবার বাকি সবাইকে নিয়ন্ত্রণ করে। বাকি আরো দেখলাম না, গলায় আছে থাইরয়েড, পেটে আছে অগ্নাশয়, এডিএইচ, শুক্রাশয়, নিম্বাশয়, এগুলো সবাইকে নিয়ন্ত্রণ করে কিন্তু পিটুইটারি গ্রন্থি, কানের কাছে, মাথার এখানে আছে। তাই পিটুইটারি গ্রন্থিকে কিন্তু প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা
হয়। তাহলে এটাও তোমরা নোট ডাউন করে নাও, খুবই ইম্পর্টেন্ট, যে মাস্টার গ্ল্যান্ড বা এই প্রভুগ্রন্থি কাকে বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়। আচ্ছা, তো এই পিটুইটারি কোথায় অবস্থান করে? এই পিটুইটারি মস্তিষ্কের মাথার, হ্যাঁ, করটি মানে যে মাথায় দেখো, হাত দিয়ে দেখো একটা খোলক আছে, একটা শক্ত একটা কভার আছে, সেটা হচ্ছে করটি। সেখানে একটা হাড় আছে, হাড়টার নাম কি? স্ফেনয়েড হাড়। এই করটির ভেতরে একটা স্ফেনয়েড অস্থি, অস্থি মানে হাড়, সেখানে আবার একটা গর্ত আছে। তাহলে যে আমরা প্রথমে বললাম মস্তিষ্কের করটি মানে এই যে খোলক, তার ভেতরে একটা হাড় আছে স্ফেনয়েড হাড়, সেখানে একটা গর্ত বা প্রকোষ্ঠ আছে, কি? সেলা টার্সিকা। সে তার মধ্যে পিটুইটারি গ্রন্থি অবস্থান করে। পিটুইটারি গ্রন্থির এরকম দুটো খণ্ড থাকে, ঠিক আছে? প্রথমটা হচ্ছে অগ্রখণ্ড, দ্বিতীয়টা হচ্ছে পশ্চাৎ খণ্ড। দেখো, প্রথমটা হচ্ছে অগ্রভাগ লেখা আছে দেখো, আর নিচে আছে পশ্চাৎ ভাগ। অগ্রভাগ হচ্ছে আগের পার্টটা, আর পশ্চাৎ ভাগ হচ্ছে পরের পার্টটা। তো এই যে অগ্রখণ্ড আর পশ্চাৎ খণ্ড, তাহলে অগ্রখণ্ড থেকে কি কি হরমোন বেরোয় আমরা দেখতে পাচ্ছি? এসটিএইচ, টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, এলটিএইচ। আরেকটা পোর্শনও আছে মাঝখানে, হ্যাঁ, এটা হচ্ছে মধ্যভাগ। দেখো ওখানে আছে মধ্যভাগ, অগ্রভাগ, পশ্চাৎভাগ, মাঝে আছে কিন্তু মধ্যভাগ। মধ্যভাগ থেকে কিন্তু একটা হরমোন বেরোচ্ছে, এমএসএইচ, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। পশ্চাৎভাগ মানে পরের অংশটা, সবাই মিউট করো। পশ্চাৎভাগ মানে পরের অংশটা, সেখানে কিন্তু এডিএইচ, মিউট করো, মিউট করো। এডিএইচ, এডিএইচ আর অক্সিটোসিন কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে? তাহলে অগ্রভাগ থেকে এসটিএইচ, টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, এলটিএইচ, মাঝখান থেকে আর লাস্টের পার্ট থেকে কিন্তু এডিএইচ আর অক্সিটোসিন। এগুলো কিন্তু পরীক্ষা আসে, যে অগ্রভাগ থেকে কি কি ক্ষরণ হয়, আর মধ্যভাগ থেকে কি ক্ষরণ হয়, পশ্চাৎ ভাগ থেকে কি ক্ষরণ হয়। প্লিজ সবাই সবাই মিউট করো। হ্যালো স্টুডেন্ট, পম্পা মন্ডল, পম্পা মন্ডল মিউট করো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। কোয়ারিজ অবশ্যই নেব, কোয়ারিজ ঠিক নেব, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, পিটুইটারি আমি যে ছবিতে দেখলাম, অগ্রখণ্ড আর পশ্চাৎ খণ্ড। অগ্রখণ্ড থেকে এই হরমোন গুলো বেরোয়, পশ্চাৎ খণ্ড থেকে এডিএইচ আর অক্সিটোসিন বেরোয়, মধ্যভাগ থেকে এমএসএইচ। তো এখান থেকে কেমন কোশ্চেন আসবে? ধরো এরকম প্রশ্ন আসলো, পিটুইটারির অগ্রভাগ থেকে নিঃসৃত হয় কোন হরমোন? অপশন এ এডিএইচ, অপশন বি এমএসএইচ, অপশন সি অক্সিটোসিন, অপশন ডি এসটিএইচ। আমরা দেখতে পাচ্ছি এসটিএইচ অগ্রভাগ থেকে নিঃসৃত হয়। তাহলে এইভাবে আবার এইভাবেও আসতে পারে, অগ্রভাগ থেকে নিঃসৃত হয় না কোন হরমোন? হ্যাঁ, থাকলো এসটিএইচ, টিএসএইচ, জিটিএইচ, এডিএইচ। এডিএইচ আমরা দেখতে পাচ্ছি পশ্চাৎ ভাগ থেকে হয়, তাই না? তাহলে অগ্রভাগ থেকে নিঃসৃত হয় না, এডিএইচ হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু এমসিকিউ কোশ্চেন গুলো আসবে, তোমরা নোট ডাউন করে রাখো। এর জন্য প্রত্যেকটা কিন্তু উদাহরণ আমাদের পড়তে হবে। তাহলে আমরা কিন্তু বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি পড়ছি, আর আমরা মাথায় যে হাইপোথ্যালামাস আছে সেটা পড়লাম, পিটুইটারি পড়লাম। এরপরে চলো কি আছে দেখি, এরপর আসছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি গ্রীবাদেশে মানে গলায়, আমাদের যে শ্বাসনালী বা ট্রাকিয়া তার সম্মুখে, ল্যারিংসের দুপাশে, এই শ্বাসনালীর দুই পাশে কিন্তু থাইরয়েড গ্রন্থি অবস্থান করছে। তোমরা ছবিতে দেখেছো। এছাড়াও থাইরয়েডের ডিটেলস যখন পড়াবো তখন দেখতে পাবে যে থাইরয়েড গলায় আছে, ঠিক আছে? গলায় যেটা দেখতে পাচ্ছ এটা। থাইরয়েড থেকে কি কি হরমোন বেরোয়? দেখো, থাইরয়েড থেকে থাইরক্সিন, ট্রাইআয়োডোথাইরোনিন আর থাইরোক্যালসিটোনিন, এই তিনটে হরমোন বেরোয়, ঠিক আছে? ও, থাইরক্সিনটা T4 হবে, হ্যাঁ, ভুল আছে, এটা T4। আর ট্রাইআয়োডোথাইরোনিন T3, আর থাইরোক্যালসিটোনিন, এই তিনটে হরমোনই কিন্তু এই থাইরয়েড গ্রন্থি যেটা আমাদের গলায় আছে সেটা থেকে কিন্তু বেরোয়। ওকে, থাইরয়েড গেল, গলা গেল। তারপরে অ্যাডেনাল বা সুপ্রারেনাল, এটা কোথায় ছিল মনে আছে? বৃক্কের ওপরে, কিডনির ওপরে ছিল, এই যে বৃক্কদ্বয়ের ওপরে। এখান থেকে কি কি হরমোন বেরোয়? এর আবার কর্টেক্স আর মেডালা আছে। কর্টেক্স মানে বাইরের অংশ, মেডালা হচ্ছে ভেতরের অংশ। কর্টেক্স থেকে এগুলো বলে বেরোয়, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, টেক্সকর্টিকয়েড। আর অ্যাডেনাল মেডালা থেকে কিন্তু বেরোচ্ছে অ্যাড্রিনালিন আর নরঅ্যাড্রিনালিন। মেডালা মানে আমি কি বললাম? ভেতরের অংশ। কর্টেক্স মানে বাইরের অংশ। সবাই মিউট করবে। কর্টেক্স মানে বাইরের অংশ, মেডালা হচ্ছে ভেতরের অংশ। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কিন্তু এগুলো বেরোয়, মেডালা থেকে এই হরমোনগুলো বেরোয়। তাহলে এটাও তোমাদের মনে রাখতে হচ্ছে। এগুলো নিয়ে আবার ডিটেলস হবে কিন্তু প্রত্যেকটা, হ্যাঁ। তো এখন জাস্ট কি থেকে কি বেরোয়। এবার অগ্নাশয়,
মনে আছে অগ্নাশয় কোথায় ছিল? অগ্নাশয় যে পেটের কাছে দেখছো পাতার মতো একটা বড়, এটা ছিল অগ্নাশয়, যে পেটের কাছে পাতার মতো একটা বড় একটা গ্রন্থি, সেটা ছিল আমাদের অগ্নাশয়। তো অগ্নাশয় থেকে কি কি হরমোন বেরোয়? এই অগ্নাশয়ে ল্যাঙ্গারহ্যান্স দ্বীপ আছে, অনেকগুলো কোষ এক জায়গায় হয়ে ল্যাঙ্গারহ্যান্স দ্বীপ, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তো সেখানে থেকে কি কি হরমোন বেরোয় দেখো, তার মধ্যে অনেকগুলো কোষ আছে, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, পলিপেপটাইড ক্ষরণকারী কোষ। তো আলফা কোষ থেকে কিন্তু বেরোচ্ছে গ্লুকাগন, বিটা কোষ থেকে কিন্তু ইনসুলিন, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন, পলিপেপটাইড কোষ থেকে পলিপেপটাইড হরমোন, পিপি, পলিপেপটাইড হরমোন। তো যাই হোক, তাহলে আলফা কোষ থেকে কি বেরোচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে তৈরি করবে তোমরা অবশ্যই। হ্যাঁ অগ্নাশয়ের, হ্যাঁ অগ্নাশয়ের আলফা কোষ থেকে কি বেরোয়? গ্লুকাগন। অগ্নাশয়ের বিটা কোষ থেকে কি বেরোয়? ইনসুলিন। তাহলে ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়? অগ্নাশয়ের বিটা কোষ থেকে। গ্লুকাগন কোথা থেকে ক্ষরিত হয়? অগ্নাশয়ের আলফা কোষ থেকে। সোমাটোস্ট্যাটিন কোথা থেকে ক্ষরিত হয়? অগ্নাশয়ের ডেল্টা কোষ থেকে। তাহলে এরকম দিয়ে ধরো কেমন কোশ্চেন আসবে, তাহলে এখান থেকে কোশ্চেন আসবে নিচের কোনটি অগ্নাশয়ের ডেল্টা কোষ থেকে ক্ষরিত হয়? ডেল্টা কোষ থেকে ক্ষরিত হয়, এটা অপশন এ। 1 নম্বর থাকলো গ্লুকাগন, 2 নম্বরে ইনসুলিন, 3 নম্বরে সোমাটোস্ট্যাটিন। তাহলে আমরা কি দেখছি, ডেল্টা কোষ থেকে কিন্তু সোমাটোস্ট্যাটিন ক্ষরিত হয়। তাহলে তার জন্য এগুলো সবগুলো মুখস্থ করতে হবে, কোন কোষ থেকে কি ক্ষরিত হয়। তো অগ্নাশয় গেল, তারপরে আসছে শুক্রাশয়, ডিম্বাশয়। হ্যাঁ, এই যে শুক্রাশয় পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয়। তো শুক্রাশয় পুরুষ দেহের দেহগহ্বরের বাইরে স্পোটাম নামক থলির মধ্যে থাকে শুক্রাশয়। সেখান থেকে টেস্টোস্টেরন, ডিএইচটি, এটা, তাহলে এই 3টে হরমোন কিন্তু শুক্রাশয় থেকে। আর ডিম্বাশয় থেকে স্ত্রী দেহের জরায়ুর 2 পাশে থাকে। এখান থেকে কি কি হরমোন বেরোয়? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর রিল্যাক্সিন। এই হরমোনগুলো কিন্তু ডিম্বাশয় স্ত্রী দেহে, আর পুরুষ দেহে কিন্তু টেস্টোস্টেরন, ডিএইচটি এগুলো কিন্তু শুক্রাশয় থেকে বেরোচ্ছে, নিঃসৃত হচ্ছে। আরেকটা ছিল পিনিয়াল বডি, মাথায় ছিল, সেই পিনিয়াল বডির ইংলিশ নাম আছে দেখো, এপিফাইসিস সেরিব্রি। হ্যাঁ, সে পিনিয়াল বডি মাথায় ছিল আরেকটা। তো পিনিয়াল বডি হচ্ছে এপিফাইসিস সেরিব্রি। এটা থেকে কি হয়, এটা দেখো মস্তিষ্কের তৃতীয় নিলয় ছাদের সঙ্গে যুক্ত থাকে। কি হরমোন বের হয় লিখে নাও, মেনলি মেলাটোনিন। ঠিক আছে, এটাই কিন্তু মেন হরমোন। এই মেলাটোনিনকে তোমরা একটু খাতায় নোট ডাউন করো তো, ঘুম হরমোন বলে বা স্লিপিং হরমোন, ঘুম হরমোন। হ্যাঁ, এই হরমোন রাতের দিকে ক্ষরিত হয় বেশি। ঠিক আছে, স্লিপিং হরমোন বা ঘুম হরমোন, ঘুম হরমোন বলে মেলাটোনিনকে, ঘুম হরমোন। রাতে ঘুম পায় না আমাদের, দিনে ম্যাম ঘুম পায় না রাতে ঘুম পায়? রাতে ঘুম ম্যাম পায়। ওকে, ম্যাম হ্যাঁ বলো। বলছি ক্লাসগুলো কি রেকর্ডিং তো হবে না? হ্যাঁ, রেকর্ডিংও পাওয়া যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে রেকর্ডিং। খুব ভালো হতো। হ্যাঁ, রেকর্ডিংও পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে রেকর্ডিং। তো ঠিক যাই হোক, আছে। ঘুম হরমোন লিখে নাও, নোট করে নাও। পিনিয়াল গ্রন্থি থেকে যে মেলাটোনিন বেরোয়, মেলাটোনিন হরমোনটাকে কি হরমোন বলা হয়? ঘুম হরমোন বা স্লিপিং হরমোন। হ্যাঁ, এটা কিন্তু আসে ইম্পর্টেন্ট কোশ্চেন, স্লিপিং হরমোন বা ঘুম হরমোন কিন্তু মেলাটোনিনকে বলা হচ্ছে। ঠিক আছে, ঘুম হরমোন কেন, এটা রাতের দিকে বেশি অ্যাক্টিভ হয় এই হরমোনটা, সেই জন্য রাতে আমাদের ঘুম পায়, তাই না? এটাকে বায়োলজিক্যাল ঘড়িও বলা হয়। আলো যখন থাকে বেশি, সূর্যের আলো, তখন কিন্তু এটা বেশি অ্যাক্টিভ থাকে না। ঠিক আছে, এটা রাতে বেশি অ্যাক্টিভ হয়। লিখেছো সবাই, মেলাটোনিনকে ঘুম হরমোন বলা হয় বা স্লিপিং হরমোন বলা হয়, লিখে দাও। হ্যাঁ, মেলাটোনিনকে কিন্তু, মেলাটোনিনকে কিন্তু তোমরা ঘুম হরমোন, এটা লিখে নাও, লিখে নাও। হুম, ফালতু হরমোন, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, ফালতু হরমোন, এটা না থাকলে আমাদের ঘুম পেতো না। কিন্তু ঘুম না হলে আমাদের শরীর তো ঠিক থাকবে না, না ঠিকঠাক ঘুম না হলে তুমি তো সারাদিন পড়াশোনা করতে পারবে না ভালো করে। ভালো করে পড়াশোনা না করলে কিভাবে তোমরা বলো নার্স হবে, তাই না, বা তোমাদের স্বপ্ন পূরণ হবে? তো যাই হোক, ঘুমেরও দরকার আছে। হ্যাঁ, তো যাই হোক, তো এই রাতের দিকে কিন্তু এই হরমোনটা বেশি অ্যাক্টিভ হয়, মেলাটোনিন। এটা কিন্তু পিনিয়াল বডি, মাথায় মস্তিষ্ক থেকে এটা। তাহলে পিনিয়াল বডির আরেকটা নাম কি, তোমরা নোট ডাউন করে নাও, এপিফাইসিস সেরিব্রি। পিনিয়াল বডির আরেকটা নাম এপিফাইসিস সেরিব্রি। হ্যাঁ, ইংলিশ নাম। তাহলে এখান থেকে কি হরমোন বেরোচ্ছে? মেলাটোনিন, এই ঘুম হরমোন বা স্লিপিং হরমোন বলে। আচ্ছা, আরেকটা হচ্ছে প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েড, থাইরয়েডের পেছন দিকে এই সবকটা যে গ্রন্থিগুলো বলছি, প্রত্যেকটা গ্রন্থি ডিটেলস কিন্তু আরবার হবে, এগুলো জাস্ট অবস্থান আর নিঃসৃত হরমোনটা এখন বলছি। ঠিক আছে, আমরা প্যারাথাইরয়েড বলেছি থাইরয়েডের নিচের দিকে থাকে,
আর এখান থেকে কি হরমোন বেরোয়? প্যারাথরমোন। প্যারাথরমোনের কাজ কি? এটা রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বাড়াতে সাহায্য করে। এটা ডিটেলস আরো যখন হবে তখন বলে দেবো। ক্যালসিয়াম বৃদ্ধিতে সাহায্য করে, রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বাড়াতে সাহায্য করে প্যারাথরমোন। আচ্ছা, আরেকটা থাইমাস গ্রন্থি। থাইমাস গ্রন্থি থেকে কোন হরমোন বেরোয়? থাইমোসিন হরমোন বেরোয়। তোমরা নোট করে নাও, থাইমাস গ্রন্থি থেকে থাইমোসিন। তো আজকে মেনলি আমরা পড়বো পিটুইটারি যেটা ছিল সেখান থেকে যে হরমোনগুলো বেরোয় সেইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পিটুইটারি নিঃসৃত হরমোনের মানবদেহে ভূমিকা, পিটুইটারি থেকে কি কি হরমোন বেরোয়, তার কি কি ভূমিকা। তো দেখো, পিটুইটারি গ্রন্থি থেকে প্রথম যে হরমোনটা বেরোয় সেটা হচ্ছে এসিটিএইচ, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। এসিটিএইচ পুরো নাম তোমাদের মুখস্থ করতে হবে, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। ঠিক আছে, এর কাজ কি? অ্যাডিনাল গ্রন্থির কর্টেক্সের বৃদ্ধি করে। কাজের থেকে রোগটা বেশি আসে। এসিটিএইচ এর অধিক ক্ষরণে, বেশি ক্ষরণ হলে কুশিং বর্ণিত রোগ হবে। তোমরা বলবে ম্যাম এই কুশিং বর্ণিত রোগ আবার কি? চলো একটু দেখে নিই, হাসবে না কিন্তু সবাই। এই যে কুশিং বর্ণিত রোগের রোগী এরকম হয়, হ্যাঁ, তার সমস্ত কিছু দুর্বল হয়ে যায়, হাড় ভেঙে যায়, পেট মোটা হয়ে যায়, ফ্যাট বেড়ে যায়, হ্যাঁ, মুন ফেস, চাঁদের মতো মুখ হয়ে যায়। দেখো মুন ফেস দেওয়া হচ্ছে, চাঁদের মতো মুখ হয়ে যায়, মুখটা পুরো চাঁদের মতো গোল হয়ে যায়। তাহলে এইরকম হয় কুশিং বর্ণিত রোগ। তাহলে এসিটিএইচ যে হরমোনটা পিটুইটারি থেকে যেটা বেরোয়, এসিটিএইচ এই যদি বেশি করে ক্ষরণ হয়ে যায় তাহলে কিন্তু এইরকম হয়ে যাবে কুশিং বর্ণিত রোগ। ঠিক আছে, তাহলে মুন ফেস হয়ে যাবে, এরকম অস্টিওপোরোসিস দেখা যাবে, হাড় দুর্বল হয়ে যাবে, হ্যাঁ, এরকম প্রচুর কিছু ইয়ে হবে। তাহলে কুশিং বর্ণিত রোগের রোগী কিন্তু, জানি সবাই এই ছবিটা দেখে হয়তো হাসছো। তো যাই হোক, এসিটিএইচ বা অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, এর পুরো নাম কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই হরমোনের অধিক ক্ষরণে, অল্প ক্ষরণে না কিন্তু বেশি ক্ষরণ হলে কিন্তু কুশিং বর্ণিত রোগ হয়। এটা তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট হরমোন দেখি, এসটিএইচ বা জিএইচ। হ্যাঁ, এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন। এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন। হ্যাঁ, সোমাটোট্রপিক হরমোন, সোমাটোট্রপিক হরমোন। তো দেখো, এস ফর সোমাটো, টি ফর ট্রপিক, এইচ ফর হরমোন। আর জিএইচ হলো গ্রোথ হরমোন। জিএইচ হলো গ্রোথ হরমোন, জি ফর গ্রোথ, গ্রোথ মানে বৃদ্ধি, এইচ ফর হরমোন। তাহলে এই হরমোনের কম ক্ষরণে বেশি ক্ষরণে, দেখো এই হরমোন অল্প বয়সে আর প্রাপ্ত বয়সে, অল্প বয়সে যদি এই হরমোনের বেশি ক্ষরণ হয় তাহলে জাইগান্টিজম বা অতিকায়ত্ত হয়ে যাবে। অল্প বয়সে, অল্প যখন বয়স থাকে সেই সময় এসটিএইচ বা গ্রোথ হরমোন যদি বেশি করে ক্ষরণ হয় তখন জাইগান্টিজম বা অতিকায়ত্ত হবে। আর যদি কম ক্ষরণ হয় তখন কিন্তু বামনত্ব বা ডোয়ার্ফিজম, দুটো নামই মুখস্থ করবে, বামনত্ব বা ডোয়ার্ফিজম। আর বেশি ক্ষরণ হলে অতিকায়ত্ত বা জাইগান্টিজম। চলো, অল্প বয়সে এই রোগ দুটো কেমন হয় একটু দেখে নিই। এই যে অতিকায়ত্ত মানে খুব লম্বা হয়ে যায়, বিশাল লম্বা হয়ে যায়, এইভাবে তাকিয়ে দেখতে হয়। আর বামনাত্ব মানে তোমরা হয়তো দেখে থাকবে অনেকে বয়স হয়ে যায় কিন্তু একদম ছোট। বামনাত্ব মানে ভেবো না যে খাটো, খাটো মানুষ হতেই পারে, কিন্তু এটা বামনাত্ব বা ডোয়ার্ফিজম রোগটায় কি হয়, একদম ছোট হয়ে থাকে। ঠিক আছে, তার কিন্তু বয়স হয়ে যায় হয়তো 15, 20, 30 হয়ে যায়, কিন্তু সে কিন্তু একদম ছোট হয়। অনেক সময় সিনেমাতে বা অনেক জায়গায় কিন্তু এরকম ব্যক্তি তোমরা দেখে থাকবে। ঠিক আছে, তো এরকম তাহলে তোমরা দেখে থাকবে, বুঝতে পেরেছো? তাহলে বামনত্ব, এই হরমোনটা কিভাবে বার হয়? হ্যাঁ বলো। এই হরমোনটা কিভাবে বুঝবো, এই হরমোনটা কিভাবে বুঝবো সেটা বাড়ছে? আচ্ছা, এই হরমোনটা তোমাদের, হরমোন তো একা একাই তোমাদের শরীরে মানে প্রত্যেকটা মানুষের শরীরে খরিত হচ্ছে না। তাহলে এই যে আমরা পড়ছি যেটা গ্রোথ হরমোন, এটা মেনলি কোন সময় হয় বলো তো? যখন আমাদের বৃদ্ধি হচ্ছে, বয়স মানে ছোট থেকে আমরা বড় হচ্ছি সেই সময়। সেই সময়ে যদি ঠিকঠাক ক্ষরণ হয় তাহলে আমরা ঠিকঠাকই থাকবো। কেউ বেটে কেউ লম্বা যেরকম হয়, তার জেনেটিক্যালি মা বাবার থেকে যেরকম আসে সেরকম লম্বা বেটে যেরকম হয়, হয় স্বাভাবিক, স্বাভাবিক। কিন্তু কোনো কারণে এই হরমোন যদি বেশি ক্ষরিত হয়ে যায় তাহলে এইরকম এক্সট্রা লম্বা হয়ে যাবে, জাইগান্টিজম, অতিকায়ত্ত। অতিকায়ত্ত মানে অতিরিক্ত লম্বা হয়ে যাবে। দেখা যায় অনেক বিদেশিদের দেখবে, হ্যাঁ, খেলায় তারা ওই বিভিন্ন ইয়ে খেলে, বিভিন্ন ওই কি যেন হয় না, বক্সিং টক্সিং এ দেখা যায় এইভাবে দেখতে হয়, একদম উঁচু লম্বা। সেটা হচ্ছে জাইগান্টিজম বা অতিকায়ত্ত। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে বামনত্ব।
বা ডোয়ার্ফিজম, একদম ছোট হয়ে থাকবে। অনেক কোন একটা সিনেমায় বা কিছু এরকম কেউ একজন রোল প্লে করেছিল যে একদম ছোট হয়ে থাকে, বৃদ্ধি হয় না, তার বয়স হয়ে যায় তার অনেক, হ্যাঁ, কিন্তু এরকম একদম ছোট হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে বামনত্ব বা, তাহলে প্রথমত ম্যাম, হ্যাঁ, প্রথমত যে তাহলে জিনগত হতে পারে, এটা না এটা প্রথমত জিনগত ত্রুটিগত, হতে পারে, এটা তাই তো? হচ্ছে, এটা হচ্ছে জিনগত না। এই গ্রোথ হরমোন বা স্টেরয়েড হরমোনের যদি কোনো ত্রুটি হয়, বেশি ক্ষরণ হয়, কোনো ত্রুটির ফলে ধরো বেশি ক্ষরণ হয়ে গেল, ঠিক আছে, হরমোনের ইমব্যালেন্স হতেই থাকে, ঠিক আছে, হরমোনের ইমব্যালেন্স এটা কিন্তু হতে পারে, এটা কোনো ব্যাপার না। এবার সেই ক্ষেত্রে কিন্তু এটা কম পরিমাণ হয়, সাধারণত বেশিরভাগ মানুষ তো ঠিকই থাকে না, কম ক্ষেত্রে দেখা যায় এগুলো, তাই না? তার বেশি ক্ষরণ হলে জাইগান্টিজম, কম ক্ষরণে ডোয়ার্ফিজম বা বামনত্ব হয়। আর প্রাপ্তবয়স্কে, এটা তো ছোট অবস্থায়, নোট ডাউন করে নাও কিন্তু, শিশুকালে বা অল্প বয়সে বেশি ক্ষরণ হলে এই এসটিএইচ বা জিএইচ হরমোনের বেশি ক্ষরণে অতিকায়ত্ব বা জাইগান্টিজম, আর কম ক্ষরণে বামনত্ব বা ডোয়ার্ফিজম। কিন্তু বয়সকাল বেশি হয়ে গেল, প্রাপ্তবয়স্ক পরিণত বয়সে কি হয়, পরিণত বয়সে যদি বেশি ক্ষরণ হয় তাহলে অ্যাক্রোমেগালি, আর কম ক্ষরণ হলে অ্যাক্রোমিক্রিয়া। এটা আবার কেমন রোগ, চলো দেখিনি, অ্যাক্রোমেগালি আর অ্যাক্রোমিক্রিয়া কেমন রোগ। এই যে এইরকম হয় সেই ব্যক্তি, চোখ, হাত, মুখ, নাক সব ফোলা ফোলা হয়, হ্যাঁ, অ্যাক্রোমিক্রিয়া বা পরিণত অবস্থায়, এটা ছোট অবস্থায় না, শিশু অবস্থায় না, পরিণত অবস্থায় প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই হরমোন হয়তো ইমব্যালেন্স হয়ে গেল হঠাৎ কোনো কারণে, হ্যাঁ, অনেক মিউটেশন হয়, অনেক কিছু হয় শরীরের মধ্যে, তার ফলে হয়তো ইমব্যালেন্স হয়ে গেল। তখন কি হয়, বেশি কারণে হচ্ছে কি দেখলাম আমরা, বেশি করণে হচ্ছে তোমার অ্যাক্রোমেগালি, কম করণ হচ্ছে অ্যাক্রোমিক্রিয়া, হ্যাঁ, এই নোট করে নাও, অবশ্যই খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই স্টেজ থেকে 4টে কোশ্চেন হয়ে গেল, দেখো অল্প বয়সে বেশি ক্ষরণে কি হয়, অল্প বয়সে কম ক্ষরণে কি হয়, আবার প্রাপ্ত বয়সে বেশি ক্ষরণে কি হয়, বেশি বয়সে কম ক্ষরণে কি হয়, সব কটা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে নোট ডাউন করে নাও। আর এসটিএস এর পুরো নাম সোমাটোট্রপিক হরমোন, আর জিএইচ তারই আরেকটা নাম জিএইচ, জিএইচ মানে গ্রোথ হরমোন, ঠিক আছে, এইটুকু তোমরা নোট ডাউন করে নাও। ওকে, তো তারপরে দেখো টিএসএইচ, টিএসএইচ এর পুরো নাম, টিএসএইচ, টিএসএইচ এর পুরো নাম কিন্তু থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, টিএসএইচ, ঠিক আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এ কি কাজ করে, থাইরয়েড গ্রন্থিকে হরমোন ক্ষরণে সাহায্য করে। তো এর প্রচুর কাজ আমরা যখন ডিটেলস করব তখন। আচ্ছা, জিটিএইচ নাম জেনে রাখতে হবে, জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন। এ কি করে, শুক্রাশয় বা ডিম্বাশয়ের বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে এখান থেকে একটা এমসিকিউ কোশ্চেন আসতে পারে যে শুক্রাশয় ডিম্বাশয়ের বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন, তাহলে তোমরা দেখতে পাচ্ছ জিটিএইচ, জি ফর গোনাডো, টি ফর টপিক, এইচ ফর হরমোন। একটু লিখে লিখে খাতায় প্র্যাকটিস করবে, দেখবে সহজে হয়ে যাবে, দু একদিন প্র্যাকটিস করলে হয়ে যাবে। তারপরে কি আছে, এফএসএইচ, এর পুরো নাম কি, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এফ ফর ফলিকল, এস ফর স্টিমুলেটিং, এইচ ফর হরমোন। কাজ কি, হ্যাঁ, এফএসএইচ স্ত্রী দেহে ডিম্বাশয়ে গাফ্রিয়ান ফলিকল, ডিম্বাশয়ে যে গাফ্রিয়ান ফলিকল বা ডিম্বথলি থাকে, হ্যাঁ, তার আয়তন বৃদ্ধিতে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে ডিম্বাশয়ে ডিম্বথলির আয়তন বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন, এফএসএইচ। এফএসএইচ থেকে কি হরমোন খরিত হয়, এফএসএইচ থেকে কিন্তু ইস্ট্রোজেন হরমোন খরিত হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এফএসএইচ থেকে কি খরিত হয়, এফএসএইচ হরমোনের প্রভাবে ইস্ট্রোজেন হরমোন, মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন খরিত হয় কিন্তু এফএসএইচ থেকে। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন পাচ্ছি আমরা, নোট ডাউন করে নাও, যে ডিম্বথলির আয়তন বা সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন, এফএসএইচ। আর ইস্ট্রোজেন ক্ষরণে সাহায্য করে কোন হরমোন, এফএসএইচ। বা উল্টো ভাবে, এফএসএইচ কোন হরমোনের ক্ষরণে সাহায্য করে, ইস্ট্রোজেন হরমোন। এফএসএইচ গেল, একই জিনিস। আচ্ছা, আর একটা, আচ্ছা, এফএসএইচ এর মধ্যে আবার দেখো এবার এলএইচ, এর পুরো নাম কি, লিউটিনাইজিং হরমোন। এই লিউটিনাইজিং হরমোন কি করে, স্ত্রী দেহে কর্পাস লিথিয়াম বা পিত্ত গ্রন্থি, এটা খুব ইম্পর্টেন্ট, কর্পাস লিথিয়াম বা পিত্ত গ্রন্থি বৃদ্ধি ঘটাতে সাহায্য করে কোন হরমোন, বলবে এলএইচ বা লিউটিনাইজিং হরমোন। নামগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করবে, দেখবে মুখস্থ হয়ে যাবে। আর প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে, এখান থেকে আরেকটা প্রশ্ন চলে আসলো, প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে কোন হরমোন, এলএইচ। আর কর্পাস লিথিয়াম বা পিত্ত গ্রন্থি বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন, এলএইচ। দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে পাওয়া গেল, ঠিক আছে। তো তারপরে দেখো আইসিএসএইচ বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, আই ফর ইন্টারস্টিশিয়াল, সি ফর সেল, এস ফর স্টিমুলেটিং, এইচ ফর হরমোন। একটু কষ্ট করে 2 বার 3 বার 4 বার লিখবে, দেখবে মুখস্থ হয়ে যাবে। এর কি কাজ, আচ্ছা এর কাজ এটা নয়, এটা ভুল ভুল করে ফেলেছি, সরি।
এর কাজ হচ্ছে, বলে দিচ্ছি, আইসিএসএস এর কাজ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে পুরুষদের, এটা মহিলাদের না। টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে কিন্তু সাহায্য করছে। হ্যাঁ, এই আইসিএসএস। আগেরগুলো মহিলাদের ছিল ইস্ট্রোজেন প্রজেস্টেরনে, এফএসএইচ এলএইচ, ওরা একজন ইস্ট্রোজেন ক্ষরণ করছিল, একজন প্রজেস্টেরন ক্ষরণ করছিল। কিন্তু আইসিএসএইচটা কাদের জন্য? পুরুষদের টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে কিন্তু সাহায্য করছে। আচ্ছা, তারপরে এলটিএইচ লিউটোট্রপিক হরমোন, এর আরেকটা নাম হচ্ছে প্রোল্যাকটিন। এটা কি করছে? মাতৃদেহে স্তন দুগ্ধ উৎপাদনে, একজন মা যখন গর্ভবতী হচ্ছে তখন তার স্তন দুগ্ধ উৎপাদনে কিন্তু সাহায্য করছে এলটিএইচ। এটাও খুব ইম্পর্টেন্ট। স্তন দুগ্ধ উৎপাদনে সাহায্য করে কোন হরমোন? এলটিএইচ বা লিউটোট্রপিক হরমোন বা প্রোল্যাকটিন। তিনটে নাম, প্রোল্যাকটিন মনে রাখবে। স্তন দুগ্ধ উৎপাদনে, একটা মা যখন গর্ভবতী হচ্ছে তার স্তন দুগ্ধ উৎপাদনে সাহায্য করছে কিন্তু প্রোল্যাকটিন বা এলটিএইচ বা লিউটোট্রপিক হরমোন। আচ্ছা, তারপরে দেখো এডিএইচ আসছে, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। মনে রাখবে এডিএইচ, নোট ডাউন করে নাও, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এর আরেকটা নামও আছে ভেসোপ্রেসিন। ঠিক আছে, এটা বৃক্কনালিকা জলের বিশেষণ ঘটায়। এই হরমোনের কম কারণে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হবে। তাহলে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হচ্ছে কোন হরমোনের অভাবে? এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন। আচ্ছা, আরেকটা আছে অক্সিটোসিন। এটা কি? স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণে। আগেরটা কি ছিল? দুগ্ধ তৈরিতে। হ্যাঁ, একটা মা যখন গর্ভবতী হয় তার দুগ্ধ তৈরিতে সাহায্য করছে কিন্তু ওই যে আগে যেটা বললাম প্রোল্যাকটিন। আর এ কিন্তু দুগ্ধ নিঃসরণে, অক্সিটোসিন হরমোন কি করছে? দুগ্ধ নিঃসরণে, মানে দুগ্ধটা বেরোতে সাহায্য করছে কিন্তু অক্সিটোসিন হরমোন। এই গেল পিটুইটারি থেকে যে হরমোনগুলো বেরোয় তাদের কাজ। আমরা মেনলি এই টপিকটা পড়ছিলাম যে পিটুইটারি থেকে যে হরমোনগুলো বেরোয় তার সমস্ত হরমোনের কাজ। এছাড়াও তোমাদের আছে ট্রপিক হরমোন। যেসব হরমোন কোনো অনাল গ্রন্থি থেকে বেরোয়, মানে অনাল গ্রন্থি মানে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বেরিয়ে আরেকটা অন্তঃক্ষরা গ্রন্থিকে সাহায্য করে, তাকে ট্রপিক হরমোন বলে। যেমন এইগুলো। আর একটা আছে দেখো তোমাদের লোকাল হরমোন, মানে উচ্চস্থলে লোকালেই কাজ করে। লোকাল হরমোন মানে কি? যেখানে তৈরি হয় সেখানেই কাজ করে। কে? এটা ইম্পর্টেন্ট। লোকাল হরমোনের উদাহরণগুলো লিখে রাখো: গ্যাস্ট্রিন, সিক্রেটিন, টেস্টোস্টেরন, এরিথ্রোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, সেরাটোনিন। হ্যাঁ, এগুলো কিন্তু লোকাল হরমোন। প্রত্যেকটা উদাহরণই পড়তে হবে আমাদের। এটা নোট ডাউন করে নাও, লোকাল হরমোনটা। ঠিক আছে, তো এবার ওকে, এবার তোমরা বলতে পারো কার কি প্রবলেম আছে। তোমরা চ্যাটে বললে ভালো হয়, সবাই মিলে একসাথে মাইক মিউট আনমিউট করলে সমস্যা হবে। হ্যাঁ, তোমরা চ্যাটে বলো এতক্ষণ যেগুলো পড়লাম কার কোথায় প্রবলেম আছে। আমি আবার প্রথম থেকে একটা একটা করে স্লাইড বের করছি। তোমরা দেখো, দেখে বলতে থাকো যে তোমাদের কোথায় কার কোথায় প্রবলেম আছে। প্রথমে এটা পড়িয়েছিলাম, তারপরে ছিল এটা আমাদের, তারপরে ছিল গ্রন্থি, তারপরে এই গ্রন্থির বিভিন্ন ভাগ ছিল আমাদের। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এডিএইচ এর পুরো নাম কিন্তু অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আর প্রোল্যাকটিন হচ্ছে বললাম এলটিএইচ লিউটোট্রপিক হরমোন। ঠিক আছে, এলটিএইচ লিউটোট্রপিক হরমোন। এ কি করছে? একটা মাতৃদেহে স্তন দুগ্ধ উৎপাদনে সাহায্য করছে। ঠিক আছে, বলো আর কারোর কোনো প্রশ্ন? কেউ লজ্জার কিছু নেই, সবাই প্রশ্ন করতে পারো, প্রশ্ন করলেই জানতে পারবে। হ্যাঁ, একজন প্রশ্ন করলে সেখান থেকে বিভিন্ন উত্তর আসবে, এটা থেকে তোমরা জানতে পারবে। বলো, এতক্ষণ যা পড়ানো হলো, দেখো যে স্লাইডটা বের করা আছে এর উপরে কোনো কোশ্চেন আছে নাকি? হ্যাঁ, এস 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 এইচ, এমসিকিউ কোশ্চেন তো প্রত্যেকটাই করবো আমরা। হরমোন মেনলি 1905 সালে আবিষ্কার করা হয়েছিল। 1905 সালে
বেলিস এবং স্টার্লিং আবিষ্কার করে। জিএইচ, জিআরএইচ না, জিএইচ আর এসটিএইচ একই হরমোন, ঠিক আছে? জিএইচ আর এসটিএইচ একই হরমোন, মানে ওটাকে সোমাটোট্রপিক হরমোন বলে, বৃদ্ধিতে সাহায্য করে, গ্রোথ হরমোন। আচ্ছা, নেক্সট আমি আরো স্লাইড আমি বের করি। হ্যাঁ, তোমরা দেখো তার উপরে তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি। হরমোনের শ্রেণী বিভাগ ছিল, বিভিন্ন অ্যামাইনো ধর্মী হরমোন ছিল, প্রোটিন ধর্মী হরমোন ছিল, স্টেরয়েড জাতীয় হরমোন ছিল। দেখো এর উপরে কোনো প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে কোশ্চেন করো, কোশ্চেন করো, সবাই কোশ্চেন করো, কোনো অসুবিধা নেই। যার যেটুকু যেখানে বুঝতে অসুবিধা হয়েছে আমি বলে দেবো, বুঝিয়ে দেবো আরেকবার, কোনো অসুবিধা নেই। কারো কোনো জায়গায় সমস্যা থাকলে তোমরা বলো। তারপরে ছিল যে মানুষের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি, হ্যাঁ, মাথা থেকে শুরু করে আমি এইসব অন্তঃক্ষরা গ্রন্থিগুলো দেখলাম, তাদের অবস্থান, তাদের অবস্থান দেখলাম, কাজ দেখলাম, ঠিক আছে? তারপরে পিটুইটারি থেকে কি কি হরমোন বেরোয়, এভাবে প্রত্যেকটা গ্রন্থি ধরে ধরে কোন গ্রন্থি থেকে কি হরমোন বেরোয় সব কাজগুলো কিন্তু আমরা দেখলাম। হ্যাঁ, ডিম্বাশয় থেকে বেরোয় ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, আর শুক্রাশয় থেকে বেরোয় কিন্তু টেস্টোস্টেরন, ঠিক আছে? কি কি হরমোন মিশ্রিত হয় মনে রাখবে। আচ্ছা, ডিম্বাশয় থেকে কিন্তু, ডিম্বাশয় স্ত্রী দেহে থাকে, হ্যাঁ, স্ত্রী, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, মনে স্ত্রী ইস্টো এভাবে মনে রাখতে পারো, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিম্বাশয় থেকে। আর শুক্রাশয় থেকে কিন্তু টেস্টোস্টেরন, শুক্রাশয় টেস্টিস, টেস্টিসের নাম মানে শুক্রাশয়ের ইংলিশ নাম কিন্তু টেস্টিস, সেখান থেকে টেস্টোস্টেরন এসছে, ঠিক আছে? বেশি কর্ণে যে অ্যাক্রোমিক্রিয়া, যে কম কর্ণে অ্যাক্রোমেগালি, বেশি বয়সী, বেশি বয়সী। ARH, হ্যাঁ, অ্যাডিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, আর মানে তো বললাম রিলিজিং, হ্যাঁ, ARH অ্যাডিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। প্রোল্যাক্টিন মেনলি মেল দেহে না, ফিমেল দেহে বেশি অ্যাক্টিভ প্রোল্যাক্টিনটা, ঠিক আছে? কারণ ফিমেলের থেকে স্তনদুগ্ধকরণের জন্য সাহায্য করবে, স্তনদুগ্ধ উৎপাদনে, তার প্রোল্যাক্টিন হরমোনটা। স্ত্রী দেহেও সবসময় থাকে না কিন্তু, এর কাজ কিন্তু মেনলি যখন একটা স্ত্রী প্রেগনেন্ট হয় বা গর্ভবতী হয় সেই সময় প্রোল্যাক্টিন হরমোনটা কাজ করে। তো ওটা বুঝতে পেরেছো? এবার মনে রাখবে যে ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, আর শুক্রাশয়ের আরেকটা নাম টেস্টিস, তাই সেখান থেকে টেস্টোস্টেরন, মনে রাখো। আর কোশ্চেন করো, যার যেখানে কোশ্চেন আছে। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে দেখো আজকের ক্লাসের ওপর। ও, আমি আরো টপিক গুলো বের করে দিচ্ছি, দেখো। হাইপোথ্যালামাস গেছে, থাইরয়েড গ্রন্থি গেছে, অ্যাড্রিনাল গ্রন্থি গেছে, হ্যাঁ, অনেকটা পড়ে ফেলেছি আমরা। ল্যাঙ্গারান, শুক্রাশয়, তাও বাকিগুলোর ডিটেলস হলো না, শুধু পিটুইটারিটা ডিটেলস পড়েছি। এই যে ঘুম হরমোন পিনিয়াল গ্রন্থি থেকে, হ্যাঁ, মেলাটোনিন যেটা বেরোয় ঘুম হরমোন, প্যারাথাইরয়েড, থাইমাস, আর তারপরে আমরা মেনলি কিন্তু আজকে পিটুইটারি ডিটেলসটা পড়েছি, ঠিক আছে? পিটুইটারির কোন হরমোন বেরোয়, তার কম ক্ষরণে কি রোগ হয়, বেশি ক্ষরণে কি রোগ হয়, হ্যাঁ, এসটিএইচ বা জিএইচ, তার অল্প বয়সে, প্রাপ্ত বয়সে, কম ক্ষরণে বেশি ক্ষরণে কি রোগ হয়, তার বিভিন্ন ছবিও আমরা দেখেছি। তারপরে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো দেখো অন্তঃক্ষরা, আচ্ছা অন্তঃক্ষরা, হ্যাঁ বলছি। অন্তঃক্ষরা হলো যেটায় নালী থাকে না, নালীবিহীন। আর বহিঃক্ষরা হলো যেটায় নালী থাকে। আমি ট্যাঙ্কির উদাহরণ দিয়ে বোঝালাম না? একটা ট্যাঙ্কি আছে, ধরো জলের ট্যাঙ্কি ছাদে, ধরো নলের মাধ্যমে তোমার বাথরুমে আসছে, তাহলে যে নালীযুক্ত, কিন্তু ওটা যদি নল লাগালো না থাকতো কি হতো? ওটা পুরো ছাদেই ভেসে যেত সেই জলটা, না? তাহলে সেরকম নালীবিহীন আর নালীযুক্ত। নালীবিহীন হচ্ছে অন্তঃক্ষরা, আর বহিঃক্ষরা হচ্ছে নালীযুক্ত। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন বেরোয়, বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক বেরোয়।
হ্যাঁ, নিঃসরণ আর ক্ষরণ এক। হ্যাঁ, দুগ্ধ নিঃসরণ আর ক্ষরণ এক, উৎপাদনটা আলাদা। উৎপাদন মানে তৈরি হওয়া, আর নিঃসরণ ক্ষরণ মানে বেরোনো। লোকাল হরমোন, লোকাল মানে বুঝতে পারছো, যেখানে এমনিতে কিন্তু হরমোন উচ্চস্থলে ক্রিয়া করে না, আমরা প্রথমেই বলেছি যে হরমোন দূরে গিয়ে কাজ করে। কিন্তু লোকাল হরমোন হচ্ছে যে হরমোন উচ্চস্থলেই ক্রিয়া করে, যেখানে উৎপন্ন হয় সেখানেই কাজ করে। যেমন গ্যাস্ট্রিন, সিক্রিটিন, টেস্টোস্টেরন, এরা যেখানে উৎপন্ন হয় সেখানেই কাজ করে। এই লোকাল হরমোনটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে তার উদাহরণগুলো পড়বে কিন্তু। ঠিক আছে, আরো বলো। একজন দুজনই কোশ্চেন করছো কেন? সবাই করো, যার যেখানে সমস্যা। হ্যাঁ, তো সবাই কোশ্চেন করতে পারো, যে যেখানে বুঝতে পারোনি বা কারো কোনো জায়গায় কোশ্চেন থাকলে করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, আর কারো কোনো কোশ্চেন? পুরো এই প্রাণী হরমোনের আজকে ধরো হাফ হয়ে গেল, পুরো পিটিউটারি থেকে। হ্যাঁ, কোনো ডাউট থাকলে ক্লিয়ার করে নাও। এসিটিস তো অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন না? অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন প্রথম মেনলি উদ্ভিদ হরমোন অক্সিন, এটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী হেন্ট। ঠিক আছে, আর আর বলো। আর কারো কোনো ডাউট? নির্দিষ্ট কয়েকজনই বলছো, আর বাকিরা কি সব বুঝে গেছো? কোনো ডাউট নেই? তাহলে পড়া ধরি, যেটুকু পড়ালাম। কোশ্চেন করো যেটুকু বুঝেছো, যার উপরে কোনো যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা কোশ্চেন করতে পারো। বাকিরা? ম্যাম বুঝতে পেরেছি, বাট মুখস্থ করতে হবে। হ্যাঁ, এমনি আপনি যেভাবে পড়িয়েছেন সব বুঝতে পেরেছি, মুখস্থ করতে হবে শুধু। হ্যাঁ, এবার মুখস্থ তো করতেই হবে। আমি আমার মতো তাহলে হবে। বলেছি যে আমি আমার মতো হ্যাঁ 100টা। বুঝতে পেরেছি, এবার মুখস্থ করার কাজটা বাকি আছে। হ্যাঁ, এবার তোমরা দিনের পড়া দিনেই, আজকের পড়া আজকের রাতে তো আর হবে না, হয়তো রাত হয়ে গেছে, যারা পারবে রাতেই, নাহলে কালকে সকালে এটা রেডি করে ফেলবে। পিডিএফটা তো আমি পাঠিয়ে দেবো, খুব সুন্দর করে নোটগুলো করে সুন্দরভাবে এটা মুখস্থ করে ফেলো। একটু যে নামগুলো একটু কঠিন মনে হবে সেই নামগুলো 2 বার 4 বার লিখে ফেলবে। ঠিক আছে, 2 বার 4 বার লিখে ফেলবে, দেখবে। হ্যাঁ, আমি পড়া ধরবো নেক্সট ক্লাসে অবশ্যই। ওকে আমি পড়া ম্যাম। ধরবো, তোমরা চ্যাটের মাধ্যমে ইয়ে করো। একজন লিখেছে যে কোশ্চেন করুন, অবশ্যই কোশ্চেন করবো। এগুলো পড়ে নাও, আজকে কোশ্চেন করলে হবে? হ্যাঁ, পরের দিন আমি এগুলো পড়ে নেবে। নেক্সট ক্লাসে ফার্স্টে 2-5 ম্যাম মিনিট আমি কিন্তু একটু ম্যাম পড়া ধরে নেবো। হ্যাঁ, বলো। ম্যাম হ্যাঁ, স্টোরেজের হরমোন যে কিভাবে আসবে কোশ্চিন ওটা একটু বলে দিন তো। হ্যাঁ, মানে পয়েন্ট গুলো যে আছে স্টোরেজ জাত হরমোন ওই আচ্ছা, কিভাবে শুনতে কোশ্চিন পাচ্ছ? গুলো একটু আসবে জোরে এক্সামে। বলো। হ্যালো, আর না হ্যাঁ হলে ম্যাম, তুমি মেসেজ করো ম্যাম চ্যাটের। বলছি স্টোরেজ জাত হরমোন গুলা কিভাবে আসবে কোশ্চিন ওগুলা বলে দেন না, ওই কেমন করে আসবে কোশ্চিন। হরমোন। স্টোরেজ জাত হরমোন বা প্রোটিন ও পলিপেপটাইড বললেন না, ওগুলা কোশ্চিন কিভাবে আসবে। ও, ওগুলো, এগুলো এইভাবে আসবে। এদের মধ্যে কোনটি প্রোটিন ধর্মী, সবকটার উদাহরণ তোমাকে মুখস্থ করতে হবে। তো তারপরে আসবে এদের মধ্যে কোনটি প্রোটিন ধর্মী হরমোন আসলো, তখন তুমি সেখান থেকে লিখতে পারবে, মানে অপশন থাকবে। আবার এদের মধ্যে কোনটি প্রোটিন ধর্মী হরমোন নয়, এরকম আসলো। বা এদের মধ্যে কোনটি স্টেরয়েড ধর্মী হরমোন, এদের মধ্যে কোনটি স্টেরয়েড ধর্মী হরমোন নয়। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দেবো আমি আজকে। আচ্ছা, নিউরো হাইপোফাইসিসটা বলছি। ওই যে আমরা ছবি দেখিয়ে বলছি। পিটুইটারি, পিটুইটারি পড়লাম না? পিটুইটারি, পিটুইটারি বললাম না, দুটো খণ্ড, একটা অগ্রখণ্ড একটা পশ্চাৎখণ্ড। অগ্রখণ্ডের নাম অ্যাডিনো হাইপোফাইসিস, আর পশ্চাৎখণ্ডের নাম নিউরো হাইপোফাইসিস। ঠিক আছে, অগ্রখণ্ডের নাম হচ্ছে, লিখে নাও। অগ্রখণ্ড হচ্ছে অ্যাডিনো হাইপোফাইসিস, পশ্চাৎখণ্ড নিউরো হাইপোফাইসিস। হ্যাঁ, রেকর্ড অবশ্যই পাওয়া যাবে। আর কারো কোনো কোশ্চেন? বলো বলো, আর কোথাও যদি বুঝতে না অসুবিধা থাকে কোশ্চেন করো। এগুলো সবাই পড়বে, নেক্সট ক্লাসগুলো পড়ে আসবে। ফার্স্ট 2-5 মিনিট আমি কিছু কোশ্চেন অ্যান্সার জিজ্ঞেস করবো, তোমরা চ্যাটের মাধ্যমে মিউট অন ইয়ে করতে হবে না, চ্যাটের মাধ্যমে তোমরা বলবে। পড়বে, এই পড়াটা রেডি করবে, পড়া রেগুলার পড়া রেডি করলে তোমাদের ক্ষেত্রে খুব সহজেই পরীক্ষায় কিন্তু এর মধ্যেই আসবে। অক্সিটোসিন যে হরমোন, ওটা দুগ্ধ ক্ষরণে সাহায্য করছে। হ্যাঁ, সুপ্রিম কমান্ডার তো ছিল হাইপোথ্যালামাস।
হাইপোথ্যালামাসকে সুপ্রিম, সবার উপরে সর্বোচ্চ, সুপ্রিম মানে কি সবার উপরে মাথায় আছে না হাইপোথ্যালামাস। হ্যাঁ, নেক্সট ক্লাস কবে তোমাদের রুটিন হয়তো দেয়নি, বা যে কোনো জেনে যাবে তোমরা। হ্যাঁ, রিল্যাক্সিং হরমোন ওটা মেনলি প্রেগনেন্সি অবস্থায়, হ্যাঁ, জরায়ু বা যোনিপথ এগুলোকে প্রসারিত হতে সাহায্য করে রিল্যাক্সিং। আজকে আজকে কোশ্চেন করবো না। হ্যাঁ, আজকে কোশ্চেন করলে তোমরা বলে আজকেই পড়ি, আজকেই কোশ্চেন, তোমাদের একটু পড়ার সময় দিই, একটু পড়ো। হ্যাঁ, একটু পড়ে নাও, নেক্সট দিন নেক্সট ক্লাসে অবশ্যই প্রথম 5-10 মিনিট কোশ্চেন নিয়ে নেবো, মানে কোশ্চেন আনসার। আচ্ছা, যাই হোক, তো পড়া বুঝতে পেরেছো কিনা এটাই বলো। তোমরা যদি পড়া ঠিকঠাক করে বুঝতে পেরে থাকো তাহলেই কিন্তু আমার সার্থকতা তোমাদেরকে পড়ানো। হ্যাঁ, যে ঠিকঠাক তোমাদের মাথায় ঢুকলো কিনা বা হেল্প হবে কিনা তোমরা যখন মুখস্থ করবে জিনিসগুলো। হ্যাঁ, তোমাদের কোনো অসুবিধা হবে কিনা বা কোনো তোমাদের সাহায্য করতে পারলাম কিনা, এটাই। তোমরা যদি এই ক্লাস থেকে হেল্পফুল হও, এই হরমোনের মোটামুটি আধা চ্যাপ্টার হয়ে গেল, এই অবধি যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলেই আমার সার্থকতা পড়ানো। তো তোমরা বলো কার কেমন লেগেছে, ক্লিয়ারলি বলবে। কারোর যদি ভালো লেগে থাকে বলবে অবশ্যই ভালো লেগেছে, আর যদি কারো কেউ বুঝতে অসুবিধা থাকে যে না আর একটু ক্লিয়ার করবে তোমরা বললে আমি নিজেকে সেইভাবে ইমপ্রুভ করার চেষ্টা করব। হ্যাঁ, যদি বলো যে না আরো আমার আরো বেশি দরকার, তাহলে সেইভাবে আমি চেষ্টা করবো নিজেকে প্রিপেয়ার করার আরো। হ্যাঁ, তো তোমাদের কাছে অনুরোধ এগুলো একটু ভালো করে পড়বে, দেখবে কোনো অসুবিধা নাই। নার্সিং এর পরীক্ষা খুব সুন্দরভাবে তোমরা পাস করতে পারবে, কোনো অসুবিধা নেই। জাস্ট এগুলো রেগুলার পরে রেগুলার করলে কেন পারবে না। হ্যাঁ, সবাইকে খুব ভালো খুব ভালো একই কমেন্ট কি কপি করে দিচ্ছ নাকি তোমরা? যার যেটা লেগেছে সে সেটা বলবে। হ্যাঁ, যার যেমন লেগেছে। তোমরা চেষ্টা করবে খুব সুন্দর করে পড়াটা রেডি করার। তোমরা যখন পড়াটা রেডি করবে, মুখস্থ হবে তোমাদের, পরীক্ষা হলে এগুলো থেকে যখন কোশ্চেন আসবে, হ্যাঁ, সেই এমসিকিউ কোশ্চেন গুলো অ্যান্সার যখন করতে পারবে তখন। থিওরিটা কেন পড়ালাম, থিওরিটা বলে এর মধ্যে থেকে এমসিকিউ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ক্লাসের সময় অন্যমনস্ক হলে তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, খুব ভালো লাগলেই আমার সার্থকতা বললাম। তো তোমরা যদি বুঝতে পারো হেল্প করতে পারি। হ্যাঁ, একটা কোশ্চেন বলো। হ্যাঁ, কোশ্চেন বলো। হ্যাঁ, যে বললে একটা কোশ্চেন ছিল। অনেক কিছু নতো অবশ্যই। আমি পিডিএফটা এমন ভাবেই বানাই ক্লাস 9, 10, 11, 12 সব মিলিয়ে, যাতে কোথাও কোনো ফাঁকা না থেকে যায়। ঠিক আছে। আচ্ছা, কে যেন বললো একটা কোশ্চেন ছিল, পূজা। পূজা বলেছে একটা কোশ্চেন ছিল, বলো তাড়াতাড়ি। আর বেশিক্ষণ আমরা এর সময় নেবো না, অনেকটা রাত হয়ে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, তোমাদের হেল্প করার জন্যই তো আছি, অবশ্যই হেল্প করবো, কোনো অসুবিধা নেই। পূজা চন্দ্র, তোমার কোশ্চেন ছিল, বলো। হ্যাঁ, অনেক প্র্যাকটিস, তোমাদেরও প্র্যাকটিস। এবার তোমাদের দায়িত্ব, আমার দায়িত্ব এখানে শেষ হরমোনের এই হাফ চ্যাপ্টারের উপরে। হ্যাঁ, তোমাদের দায়িত্ব এবার সেটা তৈরি করা। হ্যাঁ, 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 কুশিং মন্ডিত রোগ। হ্যাঁ, কুশিং মন্ডিত রোগে মানুষের আওয়াজ অনেকটা ইয়ে হয়ে যায়। ঠিক আছে, কুশিং মন্ডিত রোগে, হুম, কুশিং মন্ডিত রোগে মানুষের আওয়াজেও কিন্তু ইয়ে দেখা যায়। মুন ফেস হয় অনেক। ওকে, থ্যাংক ইউ তোমাকে। তোমাদেরও থ্যাংক ইউ যে এতক্ষণ ধৈর্য ধরে তোমরা ক্লাসটা করেছো, কন্টিনিউ কনসেন্ট্রেশন রেখে, না হলে তো বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করি। আর ওকে, থ্যাংক ইউ। আজকের মতো এখানেই শেষ করছি। হ্যাঁ, তাহলে আবার নেক্সট ক্লাসে দেখা হবে।